শুরুর দিকের জার্নিটা কেমন ছিল? এত বড় বড় দাঁত নিয়ে চলে এসেছি মেকআপ করতে। আমি আমার স্কুলের টিফিনের টাকা জমিয়ে আমি একটা কনসিলার কিনতাম। 3টের সময় আমি ঘুমাতে যেতাম, যখন ওই এন্ডোস্কোপিতে গলা দিয়ে পাইপটা ঢোকালো সেই মনের জোরটা তুমি কিভাবে পেতে? খুব কাঁদতাম একটা টাইমে, মানে একটু কাঁদতাম, একটু না খুবই কাঁদতাম। একটু তো আমি তো পাশেই থাকি, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে কেন মেকআপ আর্টিস্ট মানে বড় লোকের দিকে তো একটা মানুষ কেন অন্যের চাকরানি করবি? সব পর্দা ফাঁস হচ্ছে। সিম্প্যাথি নিয়ে খেলা করছি। এত বাজে সাজিয়েছে কে? এরকম সাজিয়েছে। ব্রাইডের বাবা আমাকে ফোন করে, নিশা তুমি কি সাজিয়েছো? ব্রাইডের একটা স্পেশাল ডে নষ্ট করে দিয়েছি। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিনে আমি তাকে কাঁদিয়ে ফেলেছি। তোর তো গায়ের রংটা চাপা, তুই নিশাকে বুক কর। নমস্কার, দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ফার্স্ট এপিসোড, যেটা পল্লবীর এপিসোড ছিল, সেখানে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। ভিডিওটাকে আপনারা অনেক দেখেছেন, কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এরকম অনেকেই আছেন। তো দয়া করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা আগামীতে আরও এরকম ভিডিও আনতে চলেছি, আরও এরকম নতুন নতুন স্টোরি আসতে চলেছে। তো আপনারা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে না। তো ঝটপট করে আপনারা আমাদের দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্টকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে প্রেস করে দিন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এতক্ষণে নিশ্চয়ই এই ওয়ালটা দেখে সবাই বুঝে গেছে যে আজকে আমার সাথে কে আছে, কোন গেস্টের সাথে আমি আজকে আড্ডা মারবো। তো আর নতুন করে তার পরিচয় করিয়ে দিতে লাগবে না। তবুও আমাদের পডকাস্টে দ্য স্টোরি বিহাইন্ডে আমাদের আজকে স্পেশাল গেস্ট হচ্ছে নিশা মজুমদার মোয়া। এটা তোমরা সবাই চেনো, আর নতুন করে কিছু বলার নেই। তো আজকে ওর গল্প শুনবো, ওর স্ট্রাগলের গল্প শুনবো, আজকে ও কিভাবে নিশা মজুমদার হয়েছে সেই সমস্ত গল্প শুনবো। সবার আগে জানতে চাই তুমি কেমন আছো? খুব ভালো আছি। চলে যাচ্ছে। তোমার সাথে তো অনেকদিন পর আবার হ্যাঁ। দেখা। চলে যাচ্ছে। তো আজকে অনেকদিন পরে দেখা হলো। আর আমি সত্যি কখনো মানে এরকম একটা ভাবিনি। কিন্তু আমি যখন ভেবেছিলাম যে এরকম কিছু একটা করব, তাহলে ওর একটা ইন্টারভিউ আমি করব সেটা আমি ভেবে রেখেছিলাম। বিকজ ও যে ধরনের জিনিস নিয়ে কাজ করা শুরু করেছিল, সেই ধরনের সেই সময় কেউ করতো না। ওই ট্রেন্ডটা এনেছিল। এখন সেটা দেখে লোকজন কপি করে। কপি বললে অনেক কথা বেরিয়ে আসে। লোকজন কপি করে মানে প্রথম খারাপ লাগতো। যখন আমি নিজে খেটে খুঁটে সবটা করতাম, বা হয়তো আমি এখন যেটুকু পরিচিতিও আছে, তখন অতটাও পরিচিতি ছিল না। তাই মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতাম যাতে নিজের বেস্টটা দিয়ে করতে পারি। এবার তখন যখন সবটাই না মাথা থেকে বেরোয়। খুঁড়িয়ে বার করছি, করে লোকে সেটাকে দেখে ইনস্ট্যান্ট করছে, তখন খারাপ লাগতো। তারপর আস্তে আস্তে না এটাকে না খুব মানে অ্যাকসেপ্ট করতে হয়েছে। এরকম অনেক মানুষেরই অনেক জিনিস কিন্তু চলছে, হ্যাঁ, ট্রেন্ড চলছে। তো এখন আর এটাকে কপি না দেখে ওটা আমার চোখে এটাই হয়েছে, হ্যাঁ, এটা তো করবেই, কি করার আছে। তাহলে নিশ্চয়ই আমার কাজ ভালো হচ্ছে। সেই জন্যই লোক কপি করছে। সবচেয়ে খারাপ লাগে এটা যে তুমি যখন করছো একই জিনিস তো হ্যাঁ। করছো। তো তুমি যখন একই জিনিস করছো তোমার ক্রেডিট দিতে অসুবিধা কোথায়? তুমি কিসের জন্য ক্রেডিট দিচ্ছ না? ইভেন আমি এরকমও দেখেছি, আমি এখানে আসার আগে ওর সমস্ত প্রোফাইল গুলো আমি সার্চ করেছিলাম, সেগুলো নিয়ে দেখেছি প্রত্যেকটা জিনিস। আমি এরকমও দেখেছি দুটো ভিডিও পাশাপাশি রেখে ও যে মানে ভিডিওতে যে স্টেপ যে ভাবে করেছে, একদম এক্স্যাক্টলি সেম এইভাবে বার্ডারে হাত দেওয়া, তো ও এইভাবে হাত দেওয়া, এইভাবে ওনার সেম এক্স্যাক্ট সেম, মানে একটু একটু যদি মডিফাই করে তাও বোঝা যায়। কিন্তু সেম গান আমি এদিকে মাথা নাড়াচ্ছি, সেও সেই মাথা নাড়াচ্ছে, আমি এখানে পাউডার দিচ্ছি, সেও এক্স্যাক্টলি আমি এটা সেটা না পুরো হুবহু হয়ে যায়। এবার তোমরা করো, সবার ক্ষেত্রেই একটা তাহলে তোমরা দেওয়া দাও এবার। তোমরা সেটাকে একটু ক্রেডিট দাও, আর নইলে নিজেদের মধ্যে থেকে একটু মডিফাই করে কিছু করো। কারণ দেখো মানে আমি আমার কথা বলছি না, আজকে যদি তুমি হয়তো আমার দেখে করে ফেলে, তোমার দেখেও কেউ করে ফেলে, আজ আমি তোমার লাভটা কি হলো? তুমিও কাউকে দেখে করছো, তোমার দেখেও কেউ করছে, কিন্তু তুমি মানে আমার কথা এটাই যে ট্রেন্ড ফলো না করে আমি যদি ট্রেন্ড সেটার হতে পারি, সেটা বোধহয় মানে এখন আমার কাছে এটাই খুব অ্যাকসেপ্টেবল যে ঠিক আছে আমি করছি। আমি জানি এটা আবার কপি হয়ে যাবে। আমি জানি যে এটা এই সেম গানে আবার হয়তো ও কিছু একটা কপি হবে। কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর ক্রেডিট দিলে মানুষ ছোট হয়ে যায়। এটা অনেকের ধারণা। ধারণা। আর আরেকটা জিনিসও যেটা মানে সবচেয়ে বড় বিষয়, আমার থেকে যারা উচ্চপদস্থ লোকজন তারা তো কপি করে ক্রেডিট দেবেই না। মানে না ভাই, বলা যাবে না, একদম না।
কেন বলবো? তাকে যদি তুই চার্জ করো যে ভাই তুই স্বীকার কর না। হ্যাঁ, স্বীকার কর না যে ঠিক আছে তুই কপি করিস স্বীকার কর না। না, আমি তো ওই কোন অমুক তার থেকে ওর অমুক তার থেকে কিন্তু স্টেপ আল্টিমেটলি আল্টিমেটলি আমি জানি যে আমি এই স্টুডিওতে দাঁড়িয়ে পাই টু পাই কোরিওগ্রাফ করে একটার পর একটা প্রত্যেকটা স্টেপ কোরিওগ্রাফ করে আমার মাথা থেকে বের করে। সেটা অন্য কেউ কপি করতে পারে না বা অন্য কারো থেকে সেটা আচ্ছা, এইটা যখন তুমি বললে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি তোমাকে, নাচ কি তুমি শিখতে? হ্যাঁ। ওই জন্য এত স্টেপ? আমি নাচ শিখতামও, নাচ শেখাতামও। আমি অ্যাজমা হওয়ার পর থেকে না আমি নাচটা ছেড়ে দিয়েছি। কারণ একবারে কন্টিনিউ আর স্টেজ পারফর্ম করতে পারতাম না। এখনো সেইটার একটা বলতে পারো মনের ভেতরেই নাচ করিনি বা কন্টিনিউ করতে পারিনি সেটার একটা ইয়ে আছে। তো এখন যেহেতু অন্য একটা প্রফেশনে আছি না, তো ওই জন্য ভাবছি যে কেন না আমি ওটাকে এটার সাথে আর্টস করে দিই। পড়াশোনা কি করেছিলে যখন মানে আসার আগে করে? হ্যাঁ। আমার পড়াশোনা হচ্ছে অ তোমার ছোট থেকে প্রি-প্রাইমারি, সেকেন্ডারি সবটাই বিদ্যাভারতী গার্লস হাই স্কুলে আদিবালিপুর। তো ওখান থেকে পড়ার পরে দেন অ্যাকাউন্টস অনার্স যোগেশচন্দ্রতে অ্যাকাউন্টস অনার্স আমি গ্রাজুয়েট কমপ্লিট করি। আমার অ্যাকাউন্টসই ছিল। আমার 11-12 এ অ্যাকাউন্টস ছিল। তারপর অ্যাকাউন্টস অনার্স নিয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিট। তো তখন অব্দিও আমি জানতাম যে আমি সিএমএ নিয়েই পড়বো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি নিয়েই পড়বো। সেটাই বাড়ি থেকেও সেটা নিয়ে খুব মজা যে হ্যাঁ, আমি সিএমএ নিয়েই পড়বো আর পড়াশোনার ইনফ্যাক্ট সিএমএ ৩ টে ইয়ে হয়, ৩ টে ধাপ হয়। একটা ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, ফাইনাল। তো ফাউন্ডেশন করার পরে আমি ইন্টারমিডিয়েট আর জয়েন করিনি। আচ্ছা। ফাউন্ডেশন কমপ্লিট করেছে, ফাউন্ডেশনে পাস আউটও হয়ে গেছিলাম। ইন্টারমিডিয়েট জয়েন করব। তো সেই সময় আমি এটা নিয়ে এত মানে ঢুকে গেলাম যে আর ইন্টারমিডিয়েট করা হলো না। যথারীতি বাড়ি থেকে একটু মুখ গোমড়া হয়ে গেল। আর তাড়াতাড়ি এটাই রাগ হয়েছিলাম যে পড়াশোনা এতটা দূরে এসে পড়াশোনা ছেড়ে দিয়ে এটা না আ যদি কথাটা বলতে হয় বেশিরভাগ মানুষের মধ্যে যে মেকআপ আর্টিস্ট মানে ছোটখাটো 8 পাস, 7 পাস, অত এডুকেটেড না। ও আবার ইংলিশে কি কথা বলবে? ও তো ইংলিশে পারেই না। ও আবার হিন্দিতে কি কথা বলবে? যেটাই হোক না কেন যদি বলে আমি হিন্দি পারি না। তো সেটা আলাদা জিনিস। এবার এই জিনিসগুলো অনেকের মনে আছে। আচ্ছা এখনো আছে। যে ও এখনো অনেকের প্যারেন্টসরাও বলে যে, "এত ভালো পড়াশোনা করছিস কেন মেকআপ আর্টিস্ট? এক্সাক্টলি। এত ভালো পড়াশোনা করছিস কেন বাড়ি সাজাতে যাবি? কেন অন্যের চাকরানি করবি? কেন অন্যের হয়ে তুই কোনো কাজ করবি?" তো এই জিনিসগুলো করে বাট এখনকার দিনে দাঁড়িয়ে না যথেষ্ট এডুকেটেড মানুষরাও কিন্তু মেকআপ আর্টিস্ট হচ্ছে। আচ্ছা। ইভেন মেয়ে ছেলে নির্বিশেষে হচ্ছে। এখনকার দিনে ছেলেরাও সেটাকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে। আমার বহু স্টুডেন্টস ছেলেদের মধ্যে আছে এবং তারা বিশেষত আমার মানে বলতে কোনো দ্বিধা নেই ছেলেদের বাড়িতে সাপোর্ট বেশি। আমি তাই? জানি না কেন? মেয়েদের বাড়িতে যেন হ্যাঁ, মানে তারাকে টানি তম্বি একটা ব্যাপার জানি না। এই জিনিসগুলো হচ্ছে এবং আমার এই সব প্যারেন্টসদের কাছে একটাই রিকোয়েস্ট বিনীত অনুরোধ যে যাতে সবাই এই ছেলে-মেয়েগুলোকে নিজেদের প্যাশনের দিকে যেন এগিয়ে দেয়। এগিয়ে কারণ ফ্যামিলি সাপোর্ট যদি না পাওয়া যায় না খুব মুশকিল। খুবই মুশকিল। কারণ এটা একটা হিউজ ইনভেস্টমেন্টের জায়গা যেটা একার পক্ষে করতে গেলে ও ৮ থেকে ১০ বছরের বেশি লেগে যাবে যদি আমি একা সবটা টানি। তাহলে কিন্তু সেটা একটু মুশকিল। তুমি কতটা বাড়িতে সাপোর্ট পেয়েছিলে? বাড়িতে সাপোর্ট বলতে ওই যে বললাম সিএমএ যেহেতু বাড়ি থেকে আমার মাও চাকরি করে, আমার বাবাও বিজনেস করে। তো যেহেতু দুজনেই একটা ঠিকঠাক ফ্যামিলির আমি মেয়ে, ওরকমও না যে খুব বাজে অবস্থা যে আমাকে চাকরিই করতে হবে। তবে আমি খুব জেদি ছিলাম। আ খুব নাছোড়বান্দা ছিলাম। মা-বাবার কথা শুনতাম না। তো মুখ ফুলিয়ে রাখতো যে আমি কেন চাকরিটা নাই করে বা পড়াশোনা এটা সবারই। এটা শুধু আমার মা-বাবা বলে না, এটা সবারই সব মা-বাবারাই না চায় যে আর ছেলেমেয়েরা তারপরে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেটার ডিমান্ডও প্রচুর। ডিমান্ড ছিল। প্রচুর ডিমান্ড। প্রচুর ডিমান্ড ছিল। সব মা-বাবা চায় যে ছেলেমেয়েরা যেন একটা বেটার লাইফ চায়, ভালোভাবে সেটেল হয়ে যায়, ভালো এস্টাবলিশড হয়। আমার মা-বাবাও তাই চেয়েছিল। আল্টিমেটলি এখন হয়তো আমি এই পজিশনে দাঁড়িয়ে যখন একটা ইনকাম করছি তখন তাদের আর কোনো বলার জায়গা নেই। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আজ থেকে ৬-৭ বছর আগে সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমাকেও অনেক কিছু ফেস করতে হয়েছে। এটা সবাইকেও। কারণ একটা থেকে একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে যখন তুমি সরছো, পুরো একদম ট্র্যাক ঘুরে গেল। মানে সিএমএ, কস্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্সি থেকে পুরো ট্র্যাক ঘুরে মেকআপ আর্টিস্টের একটা একটা একদম সম্পূর্ণ আলাদা। পূর্ণ আলাদা। সেটাকে সবার অ্যাকসেপ্ট করতে করতে সময় লাগবে। এবার অ্যাকসেপ্ট করতে যদি সময় না লাগে তাহলে তো খুব একদম স্টার্টিং এর দিকে যখন তুমি এই ধরনের ভিডিও বানানো শুরু করেছিলে যে ট্রানজিশন ভিডিও যেগুলো তোমার ফেমাস, তোমার সিগনেচার যেগুলো, তো সেগুলো যখন শুরু করেছিলে সেই শুরুর দিকের জার্নিটা কেমন ছিল? আ শুরুর দিকে বলতে
আমি যখন সোশ্যাল মিডিয়াটা নিয়ে কাজ করবো হ্যাঁ। ভাবি, তার আগে তো মেকআপের ইন্ডাস্ট্রিতে ছিলাম কিন্তু এতটা পরিচিত ছিল না। তখন যখন ভাবি, তো সবার আগে আমার এই ট্রানজিশন ভিডিও। আর আমি ট্রানজিশন করতেও খুব ভালোবাসতাম। কিন্তু যেটা ফেস করতে হতো তখন তো এত স্মুথ হতো না। এখন দিনে যত দিন যাচ্ছে তত টেকনোলজি হচ্ছে আর আমার হাতের কাজটাও এডিটিং এর স্কিলসটাও বেটার হচ্ছে। তো তখন অতটা স্মুথ হতো না। কিন্তু তার থেকেও বেশি যেটা আ আমাকে সেই সময় অনেক কিছু ফেস করতে হয়েছে। মানে অনেক কমেন্টস, অনেক নেগেটিভ কমেন্টস যেটা আমার জন্য অ্যাকসেপ্ট করা একটু ডিফিকাল্ট ছিল, বিট ডিফিকাল্ট ছিল। একটু বলো কেমন কেমন বলতে অনেক ধরনের। আ আমার হাসি বড্ড বড়। সবসময় আমি খুব দাঁত খুলে হাসি, মন খুলে হাসি, দাঁত খুলে হাসি সেখানে। কিন্তু যখন ওই ভিডিওর ক্ষেত্রে কিছু মানুষ থাকবে আমি যতই ভালো কিছু করোই না কেন, সে থাকবেই নেগেটিভ কিছু বলার করার জন্য। তো ওর একটা কমেন্ট ও জাস্ট একটা ড্রপ মানে একটা কমেন্ট ড্রপ করবেই। এত বড় দাঁত নিয়ে চলে এসেছে মেকআপ করতে। আমি কি করব? আমি হাসতেও আমি এরকম না যে এরকম করে পারা যায় না। হ্যাঁ। ইনফ্যাক্ট আমি মুখ বন্ধ করেও হাসতে পারি না। আমি সবসময় ভীষণ খোলা মনের একটা মানুষ আর আমি সেভাবেই থাকি। আমার ভিডিওতেও ওই ফেক ব্যাপারটা নেই। যারা দেখে বা যারা দেখেছে তারা জানে। ভিডিওতেও সবসময় আমি সেটার জন্য একটা আত্মবিশ্বাস থাকার কিন্তু মানে আমার আমার সেটা তো সবসময় সেই মনের জোরটা তুমি কিভাবে খুব কাঁদতাম একটা টাইমে। মানে একটু কাঁদতাম। একটু না খুবই কাঁদতাম রাত্রিবেলা। যে এই যে কমেন্ট গুলো ওগুলোকে না অ্যাকসেপ্ট করতে হবে। কারণ মানুষ থাকবেই তোমাকে ওই পায়ে শিকল পরিয়ে টানার কিন্তু ওই যদি তুমি টেনে রেখে দিলে তুমি ওখানেই থেকে গেলে তাহলে আর একা আজকে কিন্তু এটাই সিগনেচার যে তুমি এই যে খুলে হাসা বা এই যে তুমি এভাবেই হাসবো। হ্যাঁ, এটা এটা তো মানুষের এটা মানে ন্যাচারাল জিনিস। এটাকে কেন এইভাবে মানুষ শুধু এটা না তুমি যখন আমাকে দেখেছো ২ বছর আগে সেই সময় আমার সেলফ গ্রুমিং এও হ্যাঁ, কি হলো? খুব খারাপ ছিল। আমার মানে ১ম দিকে তখন তো আমি ভিডিওস করতাম। তো তখন না আ আমার প্রচন্ড ডার্ক স্পট ছিল। প্রচন্ড ডার্ক স্পট, হাইপার পিগমেন্টেশন যখন তোমার সাথে আমার দেখা হচ্ছিল হ্যাঁ, হ্যাঁ। ছিল। ইনফ্যাক্ট আমার মানে আমি বডিতেও আন্ডারওয়েট ছিলাম সেই সময়। খুবই আন্ডারওয়েট ছিলাম। হাইট অনুযায়ী আমার আন্ডারওয়েট ছিল। তারপর আমি হসপিটালে ভর্তি হই। প্রায় ১ সপ্তাহ ভর্তি থাকি। স্যালাইন চলে, আ এন্ডোস্কোপি কি হয় না আমার সব হয়েছে। আচ্ছা। শুধুমাত্র ওই খাওয়া-দাওয়া হচ্ছে না। আমার অনেক প্রবলেমস তারপর ওই থাইরয়েড এসবের একটু ধরা পড়ে। তো যাই হোক তো এগুলো হয়। কিন্তু ওই শরীর খারাপের পর থেকে আস্তে আমার পুরো লাইফটা এখন চেঞ্জ হয়ে গেছে। মানে এই মানে এই যে শরীর খারাপটা তোমার যে হয়েছে সেটার কি ইফেক্ট তোমার কোথাও কি মনে হয় যে ওই সময়ও যে তুমি যে অত আমার ঘুমছিল আগের সময় না এরকম দিন গেছে আমি ঘুমাতাম না। মানে আমি এই যে রাত্রিবেলা ধরো সারাদিন কাজ করছি। কাজ করে তো এসে একটা টাইম লাগবে রেস্ট দরকার। যে আমার একটা টাইম লাগবে রেস্টে, আমার একটা টাইম লাগবে আমি নিজের ভিডিও বানাবো সেটাকে বসে এডিট করতে হবে। আবার এটাও টাইম লাগবে যে আমি সেটাকে রেগুলারিটি মেইনটেইন করে পোস্ট করব। এই চাপটা ভীষণ চাপ। তো ভীষণ চাপ আর এই চাপটা এমনই হতো যে আমি রাত ৮ টায় বাড়ি ফিরতাম। মানে ধরো সারাদিন ক্লাস ইনফ্যাক্ট যখন কলেজেও তখন থেকে রাত ৮ টায় বাড়ি ফিরতাম বা ৯ টায়। ওই ৯ টার সময় খেয়ে-দেয়ে কোন রকমে রাত ১১টা থেকে আমি বসতাম কাজে নরমালি। আচ্ছা। রাত ১১টা থেকে বসতাম শেষ হতো। আমি নিজে ট্রানজিশন তো একবারে হয় না। না, অনেকবার অনেক টেক নিতে লাগে। হ্যাঁ। আর অনেকটা টাইমও লেগে যায়। আর একা করলে তো আরো একা। আমি পুরো একা। মানে আমি এভাবে বসবো আমার এটা আমার ফোনটা ঠিক এরকম থাকবে। আমি দেখতে পাই না পর্যন্ত। আমি ঠিক এভাবে করতাম। ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারে। সবসময় ব্যাক ক্যামেরায় করতাম যেহেতু ভালো কোয়ালিটির জন্য। তো এইটা আ করতাম। এবার হয়ে গেল ১১টা থেকে ৩টে অব্দি আমি শুধু ভিডিওস বানাতাম। আচ্ছা। তারপর ৩টের সময় আমি ঘুমাতে যেতাম। ঘুম থেকে উঠতাম সকাল ৭টা ৭:৩০ এরকম। ৩টে থেকে ৭টাতে আমি ঘুমাতাম। আচ্ছা। কারণ ৭টায় যদি আমি না উঠি, তাহলে আমি ৯টার মধ্যে পোস্ট করতে পারব না। আমাকে ৭টায় উঠে এডিট করতে হবে। আমার এডিট করতে লাগবে ১-১.৫ ঘন্টা লাগবে। সবটা করে টরে। আচ্ছা। কারণ সেটা ৯টার মধ্যে আমাকে পোস্ট কত টাস্ক মানে আমি অতটারই চাপ কি এটা কন্টিনিউ বেসিস এ হতো? এভরিডে ৯টার মধ্যে পোস্ট হতো। ৩টে থেকে ৭টা আমি ঘুমাতাম। এটা মানে টাইম মেইনটেইন করে। এই করতে আমি নিজের যে যা গাফিলতি করেছি, মানে আমার নিজের শরীর পুরো কোনো বিগড়ে গেছে। যত্ন কিচ্ছু হয় না। খাওয়া-দাওয়া তো দূরের কথা, মানে দেখার দিক থেকেও চোখ-মুখ শুকিয়ে গেছে। মানে আমার এত আমি খেটেছি কিন্তু সেই সময় না মনে হতো যে খাটলেই ভালো লাগছে। মানে বসে থাকতে ভালো লাগে না। খাটলেই মনে হচ্ছে। কিন্তু তারপর যখন এই হসপিটালে ভর্তিটা হলাম, যখন এই এন্ডোস্কোপিতে গলা দিয়ে পাইপটা ঢোকালো পেটে, মনে হচ্ছে ঠিক আছে। এবার একটু ফল ঠলাবারে হবে, যত্ন নিতে হবে।
তারপর ওই আমি আমি হসপিটালে যেতে চাই না। যে ১ সপ্তাহ ধরে ওই চেইন ফুটিয়ে আর হয় না। তো তারপর থেকে একটু আস্তে, আস্তে নিজের প্রতি সবকিছুই কেয়ার একটু করে। টেক কেয়ার করছি। আর এখন বলতে নেই ঠাকুর ইচ্ছা। তারপর থেকে আমার ওই ওই যে হেক্টিক একটা স্ট্রাগল অতটা এখন করতে হয় না। এখন একটু ব্যালেন্সড হয়েছে। এখন এখন তুমি না তুমি সবকিছু না তুমি ওই এতই ব্যালেন্সড হয়েছে যে হ্যাঁ, ঠিক আছে। আজকে যদি একটু কম করি বা আজকে কোনো চাপ না করি আমি কালকে করে দেবো বা কাল যদি না করি তো পরশু করে দেবো। মানে কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না যে ওই সময় তুমি যে খেটেছো, অতটা টাইম দিয়েছো, ওইভাবে না ঘুমিয়ে, না খেয়ে, না নিজের জন্যে যত্ন না নিয়ে যে খাটনিটা খেটেছো, সেটার ফল সেটার ফল পাচ্ছি। এই যে এটা সবার উদ্দেশ্যেই তুমি বলো। সবার উদ্দেশ্যে। দেখো আমার এখন যারা স্টুডেন্টস সবার না একটাই কথা যে দিদি কাজ করে বেরিয়ে যাচ্ছি। তারপর তো কাজ পাচ্ছি না। তো তুমি ভাবছো ভাই তুমি কাজ করে বেরিয়ে ফট করে কাজ পেয়ে যাবে। এটা চাকরি তো না, না। ঢুকলে ইনকাম এটাই। করে ফেললে। আমার ৬-৭ বছর লেগে গেছে। তোমরা যদি সেখানে মা-বাবার সাপোর্ট পাও সেখানে তোমরা ১-২ বছরেও করে ফেলতে পারবে। এই স্টুডিওটা পুরোটা আমার মানে বিন্দুতে, বিন্দুতে গড়া। এখানে আমি জোর গলায় বলতে পারি এখানে একটা অন্য কারোর টাকা নেই। একটা কারোর টাকা নেই। তো এই যে পুরোটা করতে গেলে এই পজিশন অব্দি পৌঁছাতে গেলে একটা সময় নিজেকে দিতে হয়। দিতেই হবে। আমি যদি এত তাড়াহুড়ো করি যে আমি এক্ষুনি সব করে ফেলবো। আমার এক্ষুনি ইনকাম দরকার। আমি আমি সার্টিফিকেট পেয়ে গেছি মানে আমার এবার হ্যাঁ। মানে আমি কেন ঘরে বসে থাকবো? এবার আরো কিছু স্টুডেন্টস এর মেন্টালিটি এটা হয় যে দিদি আমি কাজ পাচ্ছি না। কিন্তু তারা এটা ভাবে না যে তুমি কি কাজ করছো করবে? পারছো তো কি করছো? কতটা খাটছো? তুমি কি আদৌ তোমার কাজটাকে মানুষের কাছে পৌঁছাচ্ছ না? একদমই তাই। আর এই ঘরে বসে, বসে ভাবছো আমার কাছে টাকা চলে আসবে হেঁটে, হেঁটে টাকা এক্সাক্টলি। এই যে এই কথাটা তুমি বললে, এবার অনেকেই না এটা আমি জানি না আমি কতটা ঠিক বা কতটা ভুল বলছি। অনেকেই ভাবে ও এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে বোধহয় তাহলে মানে প্রচুর কিছু বহু টাকা। হ্যাঁ বহু আয়। সেটা দেখেই অনেকে আসে কি পারছে না পারছে সেটা পরে কথা। যা পাচ্ছে না বহু টাকা তেমন বহু টাকার ইনভেস্টমেন্ট। মানে আমি যদি ও মাসে তাদের কথা অনুযায়ী আমি যদি মাসে ৳১,০০,০০০ ইনকাম করে ফেলি তার মধ্যে থেকে 50% ইনভেস্টমেন্ট থাকে। 50,000 to 60,000 শুধু ইনভেস্টমেন্ট থাকে। বাকি মাসে ৩০-৪০,০০০ একজন চাকরিজীবীও ইনকাম করে ফেলে। তো দেখতে যত রংচটা লাগে, দেখতে যত চকচকে লাগে তার পেছনের তার পেছনের জিনিসটা গল্পটা অনেক গল্পটা অনেক যারা বিগিনার আর্টিস্ট আছে তাদের কাছে অতটা বাজেট থাকে না। এবার তারা শুরুর দিকে কিভাবে করতে পারে বা কিভাবে এগোলে তাদের বেটার হবে তাদের উদ্দেশ্যে কিছু বলো। শুরুর সময় না হাতে টাকা থাকে না। কারণ দেখো মেইনলি আমি আমার কথা বলি। আমি শুরুটা করেছিলাম অনেক ছোটবেলাতে। মানে ছোট না, ওই 11 থেকে। আচ্ছা। যেহেতু 11 থেকে শুরু করেছিলাম, 11-12 টা আমি পড়াশোনার সাথে, সাথে যেহেতু করতাম, ওইজন্য আমার টাইমটা ব্যালেন্স হয়ে যেত। কিন্তু এখন অনেকেই যারা একটা টাইমের পর গিয়ে করছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, হুম। চাকরি পাচ্ছে না, তারপর ঢুকছে। তাদের না লাইফের হাফ কটা বছরই চলে গেছে। চলে গেছে। তাদের সেখান থেকে যদি এবার উঠতে হয়, ইনস্ট্যান্ট এমন কিছু করে উঠতে হবে, যাতে সে ইনস্ট্যান্ট কিছু করতে পারে। কারণ সে যদি আমি ধরে নাও সে যদি ২৫-২৬ বছর পর থেকে ইন্ডাস্ট্রিতে ঢোকে, হ্যাঁ। তাহলে সে দাঁড়াবে কোথায়? মানে আমি যদি ধরেও নিই ৭-৮ বছর মানে সে ৩৩-৩৪ বছর বয়সে গিয়ে দাঁড়াবে। মানে সেটা তো একটা না ইম্পসিবল লাইফ যেটা শুধু হয়েছে আছে ফ্রাস্ট্রেশনও বেশি হয়ে যায়। বিয়ে-টিয়ে হয়ে যায়। আর তারপর বিয়ের পরে অনেকের বেবি চলে আসে। ফ্যামিলি ইস্যুস থাকে। তো অনেক ব্যাপার থাকে। তো আমি বলব সবার আগে যদি ভাবো যে এই ইন্ডাস্ট্রিতেই করবে, তাহলে একটা টাইম হাতে নিয়ে শুরু করো। যেমন গ্র্যাজুয়েশনের সাথে, সাথে তুমি এটাকে অন প্র্যাকটিস রাখো। আচ্ছা। আমি যেমন করেছি। আমার গ্র্যাজুয়েশনের সাথে, সাথে তো তখন তো এটাতে অত ইন্টারেস্ট ছিল না। পেতাম না। আমি ওটা তখন প্র্যাকটিস। আমার 11 থেকে গ্র্যাজুয়েশন অব্দি পুরো প্র্যাকটিস টাইম গেছে। তারপর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে সিএমএ তে ঢুকবো। তারপরে আমি ভেবেছিলাম যে একদম সরে গেছি। 11-12 তখনকার সময় কি তুমি ট্রানজিশন ভিডিও গুলো করতে? না, একদমই না। আমি ট্রান্সিশনটা শুরু করেছি গ্র্যাজুয়েশনের পর থেকে। আচ্ছা, মানে তার আগে তুমি তার আগে শুধু আমার প্র্যাকটিস একটা মানুষের না প্র্যাকটিস করতে অনেকটা সময় লাগবে। আম মানে কি তুমি কারো কাছে শিখেছিলে কি এমনি নিজে থেকে প্র্যাকটিস করতে? না আমার শিক্ষা যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি 11 এ শিখেছিলাম আমার পাড়ার একটা দাদার থেকে। আচ্ছা, 11 এ। আচ্ছা। তারপরে আমি গ্র্যাজুয়েশন করতে, করতে অমিতদার কাছে করি। ফার্স্ট এ মানে ডিপ্লোমা। তারপর বহু তানিয়া দি, অর্পিতা দি অনেকের কাছে গিয়ে সেমিনার করি। তো ওই হিসাবে আমার শুরুটা। কিন্তু ট্রানজিশন এর দেখো আমি এটাই বলব না
প্র্যাকটিসের একটা লিমিটেড টাইম দেওয়া দরকার। আমি আজকে শিখলাম, আমি কালকে আমার মধ্যে হেভি একটা কনফিডেন্স চলে এলো যে আমি এবারই ট্রানজিশন করে ফেলবো বা আমি এবারই আমার মেকআপটা এতটাই যোগ্য যে আমি মানুষের কাছে সেটাকে প্রেজেন্ট করে ফেলবো। এটা নয়। মানে ইনস্ট্যান্ট কারোর মেকআপ সে যদি এতটা ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমি আজকে শিখেছি কালকেই আমি মানুষের কাছে প্রেজেন্ট করে ফেলবো। আমার মনে হয় না সেটা একদমই এইটা তুমি যেটা বলছো এটা না এখনকার বেশিরভাগ মানুষের মধ্যে সেই জিনিসটা ঢুকে গেছে। আর সবার মধ্যে এরকম একটা সারা সারাক্ষণ কেউ কারোর হাতে সময় নেই যে তুমি ভাই একটু সময় নিয়ে করো, একটু সময়টা রাখো। যার জন্য যারা আমার স্টুডেন্টরা মাধ্যমিকের পরে ঢোকে আমি তাদেরকে বলি তোরা একদম ঠিক টাইমে ঢুকছিস, কারণ সেই টাইমটা দরকার। আমি গ্র্যাজুয়েশনের পরে করছি, ইনস্ট্যান্ট আমি একটা ওভার কনফিডেন্ট হয়ে গেলাম যে আমি চলো করে ফেললাম কিছু একটা, হবে না। একটা প্র্যাকটিস টাইম দিতে হবে, একটা প্র্যাকটিস সেশন দিতে হবে। তো বিগিনারদের জন্য সবার আগে হচ্ছে প্র্যাকটিস করো। শেখার ২-৩ বছর অব্দি প্র্যাকটিস করে যাও। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কাজ বেটার হবে, তত তোমার জিনিসপত্র আরো বেটার হবে। তো প্র্যাকটিস একটা গেল ২-৩ বছর অব্দি। তো প্র্যাকটিস হলো, হওয়ার পরে টাকা। এবার হচ্ছে টাকা কোত্থেকে? সবার আগে এটা প্রশ্ন আসার কথা যে যখন তুমি শিখছো, আমরা তো কোনো টিচারের কাছে শিখতে যাচ্ছি, টিচার দেখবে একটা লিস্ট ধরিয়ে দেবে। হ্যাঁ, এই এই প্রোডাক্ট লাগবে এগুলো লাগবে। টিচার একটা হেভি একটা লিস্ট ধরিয়ে দেবে। তো সেই লিস্ট অনুযায়ী প্রোডাক্ট কিনতেও তো প্রচুর প্রচুর টাকা লাগবে। তো এটা কোর্সেরও ফিজ আছে ভালোই। ফিজ আছে, কোর্সের ফিজ আছে। এবার দেখো ফ্যামিলি থেকে যদি দেয় তো খুবই ভালো। আর যদি পুরোটাই মনে করো নিজে করবে তাহলে পড়াশোনার পাশাপাশি টিউশনস করো, অন্যান্য জিনিসপত্রগুলো করো, করে টাকাটা জমা। টাকা জমিয়ে যদি তোমার মনে হয় এটা এনাফ নয়, আমি আমার কথা বলছি। আমি আমার স্কুলের টিফিনের টাকা জমিয়ে একটা কনসিলার কিনতাম। অনেকদিন যেত। মানে আমার মা যেহেতু চাকরি করতো তো সেই অনুযায়ী আমি টিফিন খুব একটা বাড়ি থেকে নিয়ে যেতাম না। টাকা দিতেন, ওখানে গিয়ে কিছু খেতাম। তো ধরো ৳৩০ দিল, সেই সময় ৳৩০ ৳৪০ যাই দিত না দিত সেটা দিত। তো সেখান থেকে ওই স্কুলের বাইরে গ্রিলের তলা দিয়ে ৳৫ র আলু কাবলি খেতাম আর ৳২৫ রেখে দিতাম। এরকম করে আমি টাকা জমিয়ে একটা কনসিলার কিনতাম। যেহেতু আমি ১ম থেকেই বলেছি আমি একটা টাকাও নিইনি। তবে হ্যাঁ, আমি যে পাড়ার দাদাটার কাছে শিখেছি বললাম, সেই দাদার কাছে যখন শিখেছিলাম তখন বাড়িতে ২ দিন মানে খুব তেজ দেখিয়ে, তখন তো টাকা নেই আমার কাছে। মানে আমাকে তো যেভাবেই হোক বাবার থেকে আদায় করতে হবে। আমার কিছু না তো আদায় করতে হবে। টাকা নেই। মানে আমি তো ফাঁকা। ইজলাতে লাগে। তো তখন না একদম ভীষণ জেদি তেজি একটা মেয়ে হয়ে গেছিলাম। তখন বাবা আমাকে দিয়েছিল ৳৭,০০০ তখন দিয়েছিল। আর আমার মা আমাকে দিয়েছিল ৳৮,০০০ প্রোডাক্ট কেনার জন্য। সেই বাবার থেকে ৭,০০০, মায়ের থেকে ৮,০০০ এর পরে আজকে ৭ বছরে আমি আর কারোর থেকে কিছু নিইনি। সেটা আমি খুব জেদ করে নিয়েছিলাম। তোমার যে খারাপ মানে ১ম থেকেই ছিল যে এখান থেকে অনেক কিছু করতেই হবে। দিয়েছিল। কি দরকার করার এই সেই পড়াশোনা তো আছি সেই বলেছিল। কিন্তু আল্টিমেটলি আমি বলব না। তারপরে মা-বাবা কিন্তু টাকা দিয়েছিল সেই সময় ওই ৭,০০০ ওই ৮,০০০ দিয়েছিল এবং দিয়ে সেখান থেকেই তখনকার প্রোডাক্ট হচ্ছে সুইস বিউটি, ল্যাকমি যেগুলো মানে যতটুকু আমি পারতাম ওই ৮,০০০ এর মধ্যে যতটুকু আমার পক্ষে সম্ভব। এখন তো মনে হয় ৮,০০,০০০ এরও প্রোডাক্ট আছে আমার কাছে। এরকম একটা বিষয়। এখন তো এটাতে আমি পরে আসবো। এই ব্র্যান্ডের ব্যাপারটাতে আমি পরে আসবো। এটার গল্পটা অন্য। ওটা এসেছে। তবে এই সময় দাঁড়িয়ে আমার মা-বাবা দুজনেই খুশি যে একটা তখন যেটা রাগ হয়েছিল এখন সেটা খুশি। এটাতে আমি মনে করি না তাদের কোনো ভুল আছে। ভুল আছে। যে এরকম একটা পড়াশোনার জায়গা ছেড়ে আসাটা স্বাভাবিক। সবারই একটা সবাই চাইবে যে যেন একটা মেয়ে বা ছেলে যেন একটা ঠিকঠাক সেটেল হয়ে যায়। এখন যখন দেখছি যে হ্যাঁ, কিছু একটা করে মানে একটা কিছু করেছে। নিজের হাইতেই পড়েছে। ঘরেও মানে এসি-বেসি সব লাগু কিছু ছিল না মানে আমার ঘরে। সবকিছুই করা হয়েছে। তো করেছি আর বিশেষ করে যখন দেখেছি যে একটা জায়গা করেছি, সেটা তো তাদের কাছে একটা তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আমি কতটা কি অ্যাচিভ করছি, করতে পেরেছি। কি করছি। তুমি যে কথাটা বললে যে তুমি টিফিনের পয়সার খরচটাকে বাঁচিয়ে একটা কনসিলার কিনতে, এটা মানে তুমি ডে 1 এ ডিটারমাইন ছিলে যে তুমি এইখানেই কিছু করবে। হাজার প্রতি তো ন্যাক ছোট থেকেই। তো সেখান থেকে তো আমি যেহেতু বললাম আমি 11 এ শিখেছি। তো সেখান থেকে তো একটা ইচ্ছে ছিলই যে হব। কিন্তু এটাও ঠিক যে আমি চাকরিও করতে চেয়েছিলাম। মানে আমার অ্যাকাউন্টেন্সি তেও ভীষণ নেশা। মানে অ্যাকাউন্টস এর দিকেও যেতে চেয়েছিলাম। তো কিন্তু একটা মানুষ তো দুটো জিনিস করতে পারে না। আমি আজকে হয়তো ইন্টারমিডিয়েট এ জয়েন করলে বা ফাইনালে জয়েন করলে হয়তো পাস আউট ও করে যেতাম। আমার অ্যাকাউন্টস এর মার্কস খুব ভালো থাকতো। হয়তো করেও যেতাম।
কিন্তু ওই যে আমাকে না কিছু করতে হলে খুব ফোকাসড থাকতে হবে। আমি একটা এটা করছি, চলো পাশাপাশি মেকআপ করি। অপশন হয় না কখনো। অপশন কোনোদিন কোনো কিছুর কোনো অপশন হয় না। টাইম তাও ঠিক আছে। প্রফেশন বলো বা আমাদের বিজনেসের ক্ষেত্রে তো ১০০ মানে সেটাই বলছি, মানে কোনো প্রফেশনের অপশন হয় না। তুমি যদি এটাতে করো তো তোমাকে এটাই সত্যি। আরে আমি সবচেয়ে বড় বিষয় আমি এমবিএ পড়ছি। বহু লোককে দেখেছি এমবিএ পড়ছে। পড়তে, পড়তে হলো না কিছু একটা, চলো মেকআপ করে নিই। বা এটা হলো না, চলো ওটা করে নিই। হ্যাঁ, এই যে মানে ও সারাক্ষণ একটা অন্যরকম ফিকল মাইন্ডেড হয়ে আছে যে কি করব না করব ঠিক নেই। তো এই ডিটারমিনেশনটা খুব দরকার। ডে ওয়ান থেকে আমি করব তো আমি এটাই করব। আমি পড়ে গেলে আমি এখানেই পড়ে যাব। আমি উঠে দাঁড়ালে আবার এখান এখানেই থেকে উঠে দাঁড়াবো। তো এক্সাক্টলি এটা পড়ে যাচ্ছি বলে চলো আমি ওই রাস্তায় অপশন খুঁজি। বা এটা পড়ে এটাতে দাঁড়াচ্ছি না, চলো আমি তাহলে এইটাই দাঁড়াই। এবার ধরো আমি আজকে আমি এটাও বলছি যে ধরো আ টাইম না খুব ব্যালেন্স করে। কখনো আমাদের লাইফে আপ অ্যান্ড ডাউন আসেই। তেমনই আমাদের ইন্ডাস্ট্রিতেও কখনো একটা হিউজ ওয়েভ আসবে, কখনো ডাউনফল আসবে। এবার ওয়েভ এর সময় তুমি সেটাকে খুব ভালো করে অ্যাকসেপ্ট করছো। কিন্তু ডাউনফল এর সময় তুমি মাইন্ড ডিস্ট্রাক্ট করে অন্যদিকে চলে যাচ্ছ, সেটা তো হবে না। তোমাকে যেমন ওয়েভটা অ্যাকসেপ্ট করতে হবে, তোমাকে ডাউনফলটাও অ্যাকসেপ্ট করতে হবে। ওই ডাউনফল ক্রস হলে দেখবে আবার একটা ওয়েভ আসবে। ওয়েভ আছে। কিন্তু সেটার জন্য ওয়েট ওয়েট করতে হবে। এই পেশেন্সটা সবার মধ্যে থাকে না। পেশেন্স থাকে না। সবচেয়ে বড় জিনিস আজকালকার দিনে চাকরির যা অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিজনেস ধরে নেওয়াটা আমার মনে হয় সবচেয়ে ভালো। আ জানি না আজ মানে বাচ্চা ছেলেমেয়েগুলো কতদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে, কতদিন এসএসসি, পিএসসি দিতে পারবে। কিন্তু যে গড নোজ কিন্তু তার আগে সে যদি মানে ফুললি ডিটারমাইন্ড থাকে ছোটবেলা থেকে যে আমি কিছু একটা করব। তার মানে তুমি বলতে চাইছো যে যারা নতুন আর্টিস্ট আসছে তাদের জন্য তুমি এটাই বলছো যে তারা কিছুটা হাতে সময় নেই ফার্স্ট ইন্ডাস্ট্রি। হচ্ছে প্র্যাকটিসের জন্য টাইম দিতে হবে। তুমি শিখলে, শেখার পর একটা টাইম দাও প্র্যাকটিসের জন্য। তারপর তুমি আস্তে আস্তে টাকা জমিয়ে প্রোডাক্টস কেনো। তারপরের ইনভেস্টমেন্ট বা তারপরের পদক্ষেপ যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলব একটা ভালো ফোন কেনো। ভালো একটা iPhone নাও। যদি ইন কেস দেখো ক্লায়েন্ট পাচ্ছও না, নিজের মুখটা আছে। নিজের মুখে এপ্লাই করো, ভালো ভিডিওস বানাও, লোকের কাছে পৌঁছাও। এইভাবে আস্তে আস্তে নিজের পরিচিতি তৈরি করো। দেখবে অটোমেটিক্যালি যখন নিজের পরিচিতি হয়ে যাবে তোমার কাজও লোকে ভালোবাসে। পছন্দ তো করছে। এইভাবে আস্তে আস্তে আমি আমার কথা বললাম। আমাকে যখন লোকে চিনত না, কেউ না আ আ এখন যেহেতু এই যে বললাম যে মেকআপ আর্টিস্টের ইয়ে, তো কেউ না ওই শুধু মডেলের ছবি দেখে আমাকে চিনতে পারবে না। মডেলের ছবি দেখে আমার পরিচিতি হবে না। আমার মুখ বা আমার পরিচিতি আমাকেই তৈরি করতে হবে। তার জন্য নিজেকে দিয়ে নিজের ভিডিও ভিডিওসটা খুব দরকার এবং নিজের মার্কেটিং করতে হবে। তাহলেও মডেলের সাথে যেন তুমি থাকো। অবশ্যই নিজের স্কিলটাও ভালো থাকা দরকার। শুধু ফোন নিয়ে নিলাম, ভিডিও করলাম, অথচ সাজালাম ভূতের মতো, তাহলেও হবে ওই যে তুমি বললে প্র্যাকটিস। সবকিছু প্র্যাকটিসের জন্য। এখন একটা জিনিস আরো একটা জিনিস এই ইন্ডাস্ট্রিতে যেটা আমি লক্ষ্য করছি, আ তুমি বলছো প্র্যাকটিস, কিছু মানুষকে আমি দেখেছি তারা হয়তো কিছুদিন আগেই শিখেছে কারোর থেকে। তারাই শেখাতে শুরু করে। মানে এখন যেরকম ঘরে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। বা এটা তো প্রচুর পরে জিনিস। মানে আ বলতে নেই এরকম ১-২ পিস তো স্টুডেন্টদের মধ্যে থাকেই। যে এই তো শিখে গেছি, চলো কালকে শেখাই। মানে এই তো আমি বেরোলাম, হেবি বিজ্ঞ হয়ে গেছি ভাই। I am done. এটা বুঝতেই পারে না যে তোমার একটু টাইমের দরকার, যে তুমি একটু সময় নাও। আমি সবসময় বলি সময় নাও। সময় নিয়ে করো। লেট হোক বাট বেটার লেট দ্যান নেভার। তুমি সময় নিয়ে করো কিন্তু যেন পারফেক্ট ভালো জিনিসটা আসে। ভালো জিনিসটা যেন আসে। আজকে শিখে যাচ্ছে, কালকে শেখাতে শুরু করে দিচ্ছে। এরকম বহু আছে, বহু। শেখাতে শুরু করে দিচ্ছে। ইনফ্যাক্ট শেখাচ্ছেও। তাদের কাছে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। আমি জানি না কি শেখাচ্ছে। আল্টিমেটলি কিন্তু তাদের কাছে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। আমি হা করে থাকি। ঠিক আছে, এই যে এখন মানে কি ব্যাপারটা এই যে বলতো না ঘরে যে আমি মেকআপ আর্টিস্ট ভাবি হয়ে যে গেছে। তুমি এত কনফিডেন্স কোথায় পাচ্ছ? আমাকে একটু কনফিডেন্স ধার দাও। মানে একটু যাই কনফিডেন্স। আমার একটা টেক যদি একবারে ভালো না হয়, আমি সেই টেকটা আমার স্কিপ করে যাও। স্কিপ করে মানে আমি ৫০ বার করতেও রাজি। যতক্ষণ না সেটা আপ টু দ্য মার্ক হবে লোকের কাছে পৌঁছানোর জন্য। যতক্ষণ না সেটা আমার কনফিডেন্স মানে আমি নিজের প্রতি কনফিডেন্ট থাকবো যে হ্যাঁ, আমি এটা লোককে দেখাতে ঠিক পারবো। আছে। তো কি করে হয় ভাই? মানে একটু তো ও নিজের প্রতি ঠিক আছে। তুমি কনফিডেন্ট ঠিক আছে। কিন্তু কোনো কিছু ওভার কনফিডেন্ট ভালো না।
তুমি আজকে বেরিয়ে ভাবছো যে তুমি শেখাচ্ছ। এবার তুমি শেখাচ্ছ তো শেখাচ্ছ ঠিক আছে। কিন্তু তুমি একবার ভাবো যে তোমার থেকে যে স্টুডেন্ট গুলো শিখছে তারা কি শিখছে? ঠিক কতটা তারা শিখছে? তারা যদি পরবর্তীকালে শেখায় কাকে শেখাবে? কি শেখাবে? মানে এই করে, করে না পুরো স্ট্রেসটা কিন্তু ডাউন হচ্ছে। এবং তুমি যে কোয়েশ্চেনটা করছো যে ডাউন হচ্ছে তার মানে কি কাজটা আর থাকবে? এটাই আমি বলতে চাইছিলাম। দেখো থাকবে না সেটা নয়। যারা স্ট্রাগল করে যাবে, যারা ভবিষ্যতেও বছরের পর বছর নিজের প্রতি কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ, করতে হলে আমাকে এটাতেই করতে হবে, না করতে হলে আমি কিচ্ছু করব না। আমি এটাই করব। তারা পারবে। কিন্তু এই মাঝের মধ্যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই করোনা যখন হলো। করোনার সময় কমপক্ষে কত মেকআপ আর্টিস্ট বেরিয়েছে বলতো? অনলাইনে ক্লাস করাচ্ছে, এই করছে, সেই করছে কমপক্ষে। তারা এখন মার্কেটে কোথায়? নেই। ঝুড়ি, ঝুড়ি মেকআপ আর্টিস্ট কিন্তু তখন হয়েছিল। ঠিক। এখন নেই। তো এরকম আরো বহু সময় আমার কাছে যদি একটা ব্যাচে ১০ জন হয়, হুম। ১০ জনের মধ্যে ১০ জন তো দাঁড়াবে না। ১০ জনের মধ্যে কোনোদিনই ১০ জন দাঁড়াবে না। ১০ জনের মধ্যে মেক্সিমাম যদি খুব খাটে তাহলে ৩ জন, ৩ থেকে ৪ জন। বাকি ৬ জন হাওয়ায় গড়িয়ে যাবে। তো এই জিনিসটা হবেই আর এই জিনিসটাকে নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে, স্ট্রিক্ট থাকতে হবে। আমাকে করতে হবে দেখো ইন্ডাস্ট্রি তো আর ভেসে যাবে না। হুম। ইন্ডাস্ট্রি তো থাকবেই। কিন্তু ইন্ডাস্ট্রি থাকার সত্ত্বেও আমাকে আমার জায়গাটাকে বজায় রাখতে হবে। ও কাজ পাচ্ছে না, ও অনেক পাচ্ছে এইসব দেখে লাভ নেই। কে পাচ্ছে না, কে পেলো none of my concern. আমি কি করছি? আমি পাচ্ছি কিনা এটাই হচ্ছে মেইন কথা। সবচেয়ে বড় জিনিস কি জানো তো? এখনকার স্টুডেন্টসদের আ এটাতে খুব ডিপ্রেসড হয়ে পড়ে ওদের ক্লাসমেট ধরো ১০ জন আছে। হুম। একজন ক্লাস করতে, করতে ২-৩ টে পার্টি মেকআপ পেয়ে গেল। হুম। আরেকজন তো ক্লাস করছে। মানে তো হবে না সে। একজনের প্রতি একজনের জেলাসি চলে আসে। একই ব্যাচে ক্লাস করছি, ও কেন পাচ্ছে? আমি কেন আমি কেন পারছি পারছি না? না? ও কেন এই করছে, আমি কেন পারছি না? ওর এখন সময়, তোমার এখন সময় না। এটাও মানতে হবে। মানতে হবে। তুমি হয়তো সেটা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছো না। ও যে ট্রাইটা করছে। এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বড় জিনিস। এগুলো একটু মানতে হবে। এই যে তুমি বললে যে জেলাসি মানে একজন সেম ব্যাচের আরেকজন জেলাসি। তুমি যখন শুরু করেছিলে তখন তোমার ক্লাসমেট, তোমার বন্ধু-বান্ধব তাদের কি রিঅ্যাকশন ছিল? আমি যখন শুরু করে কি মেইনলি আমার যদি বলো মেকআপ আর্টিস্টের বন্ধু-বান্ধব। মানে আমি শিখেছি সেটা নেই আমার। আমি সেটা বলছি দাদা বললাম না যে পাড়ার একটা দাদার থেকে শিখেছি। তো সেখানে মেক্সিমাম ২-৩ জন ছিলাম। আর সেখানে ওরকম আমার জেলাসি ছিল না। তবে হ্যাঁ, তুমি বলছো যে আমার হ্যাঁ, মানে যখন তুমি তাদের থেকে আলাদা হয়ে এই যে একটা নিজের পরিস্থিতি আজকে তৈরি করেছো, তো তাদের ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস, আমার পাড়ার বন্ধু-বান্ধব সবাই। একটা সময় আ আমি এটাও বলে রাখি যে আমি কিন্তু অ্যাকাউন্টসেই শুধু ভালো ছিলাম। আমি অঙ্কেতেও অত ভালো ছিলাম না। অঙ্ক আর অ্যাকাউন্টস আলাদা। আচ্ছা, ম্যাথমেটিক্স আর অ্যাকাউন্টেন্সি আলাদা। আমি কস্ট, ট্যাক্স, অ্যাকাউন্টস এগুলোও পারতাম। কিন্তু আমি অঙ্কে গাড্ডা ছিলাম। আচ্ছা। তো সেই সময় আমি খুব স্কুলে বকাও খেয়েছি ম্যাথস টিচারের কাছে। আমার সায়েন্স একদম ভালো ছিল। সেরকম টিচার। আর তখন না আ আমার গার্জিয়ান কলও হতো। আ রেজাল্ট আসতো না সায়েন্স গ্রুপের। তো সেই সময় দাঁড়িয়ে হয় না ক্লাসমেটরা যারা ফার্স্ট, সেকেন্ড হতো বা যারা খুব ভালো সায়েন্স গ্রুপ ভালো পারে। আমি আর্টস মুখস্থ বিদ্যা খুব ভালো। তো ওটা পারতাম। ইংলিশে খুব ভালো নাম্বার পেতাম, হিস্ট্রিতে পেতাম কিন্তু সায়েন্সটা আমি বলছি 8-9 এর কথা যখন হুম। ম্যাথস করতাম। 11-12 তো ওইজন্য অ্যাকাউন্টস নিয়েছি। সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমি আমার ক্লাসমেটদেরই বহু লোকের টোন টিটকারি শুনেছি। ও পড়াশোনায় তো গাড্ডা। ও তো মানে ম্যাথস তো ম্যাথ পারে না মানে কিছুই কিছুই পারে না। সায়েন্স পারে না মানে কিছু পারে না। তো সেই সময় দাঁড়িয়ে শুনেছি। সেই টিচারের থেকে অনেক বকাঝকা খেয়েছি, গার্জিয়ান কলও হয়েছে সেই সময় দাঁড়িয়ে। আজকে মানে জানি না হয়তো ঠাকুরের ইচ্ছায় সেই সব বন্ধুগুলোর আজকে যখন বিয়ে হচ্ছে তাদেরকে আমি সাজাচ্ছি। তো তাদের তারা এই জিনিসটাকে এখন খুব অ্যাকসেপ্ট করে ফেলেছে। নিশা কি করে এই জায়গায় পৌঁছে গেল? ও তো পড়াশোনাতে তো এরকম ছিল। কি করে এটা করছে? তো এই একটা তো আছে বলতে গেলে। আর যদি তুমি বলো আরো কিছু বন্ধু-বান্ধব, আমার কিছু পাড়ার কিছু বন্ধু-বান্ধব ছিল যারা আমি যখন এই ফিল্ডে আসছি বা শুরু করছি তখন তারা খুবই সাপোর্টিভ ছিল। মানে সবসময়ই আমাকে আ দেখো একটা তো মডেল চাই যার পরে আমি আই মেকআপ প্র্যাকটিস করব। আমি ওদেরকে ডাকতাম, ডেকে বসাই। হ্যাঁ, করছি। ওদেরকে আমি ভূত সাজাচ্ছি, রাবণের মতো আইব্রো করছি, যাই করছি না কেন ওরা তাতেই খুশি। মানে তাতেই করছি। তখন তো এই ডাস্কি টোন নিয়ে তো আমি তখন কাজ করতাম না। তো তখন আমি স্কিন টোনই বুঝতাম না। আমি আমার বন্ধুকে আছে ওকে আমি একটা ফ্যাট, ফ্যাটে সাদা ফাউন্ডেশন দিয়ে প্র্যাকটিস করছি। জাস্ট আমি প্র্যাকটিস করছি।
আমি আবারও এটা বলি, প্র্যাকটিসটা এইভাবেই করতে হয়। স্কিন টোন এভাবেই বুঝতে হয়। এই হাতে শেড লাগিয়ে স্কিন টোন বোঝা যায় না। যত তুমি স্কিনে কাজ করবে তত তোমার প্র্যাকটিস লেভেল বাড়বে। তো আমি যখন আমার ২-৩ টে বন্ধুকে দেখছি, কেউ ডার্ক টোন, কেউ মিডিয়াম টোন, কেউ ফেয়ার টোন, সবাইকে একই ফাউন্ডেশন দিলে যাচ্ছে না। তার মানে আমাকে এটা বুঝতে হবে যে ডার্ক টোনে সেটা যাবে না, ফেয়ার টোনে সেটা যাচ্ছে। এই তো যে তারা খুবই সাপোর্টিভ ছিল ওরা। আর এখনো দাঁড়িয়ে তারাও খুবই সাপোর্টিভ। মানে এই যে ওই তোমার একটা ট্রেন্ড আছে যে তুমি মানে ট্রেন্ডিং মিউজিকের উপরে তুমি তোমার রিলস গুলো করো না, তুমি করো যেগুলো হলো ফোক সং এর উপরে। ফোক সং বলতে গেলে ফোক বেসিক্যালি সবসময় হয় না, বাংলা গান। বাংলা গানটা বেসিক্যালি হুম। হয়। ফোকটাও করি। তবে পুরোনো দিনের বাংলা গান স্কুল থেকে এসে ব্যাগটা রেখে সঙ্গীত বাংলা চালিয়ে বসে পড়তাম। তো সেইটা আমার কাছে খুব প্রিয় ছিল। জিৎ দেবের গান, আ মিঠুন চক্রবর্তী সেই সময়। তো আমি তখন সঙ্গীত বাংলার হাওড়া ব্রিজ খুব খুব ফেমাস। হ্যাঁ, তো ওই গানগুলো না আমার আজও ভাল লাগে। হতে পারে সেই সময় ওই দেবজিতের নস্টালজিকটা এখন হারিয়ে গেছে। এখন অতটাও হয়তো নেই। এখন সবাই না খুব হিন্দি মুভি পেছনে দৌড়ায়। কিন্তু আমি সেই সময় ওইসব গানগুলো নিয়ে খুব পরিচর্চা করি এবং তার সাথে বাংলার ঝুমুর গান, ফোক গান বা অন্যান্য যেগুলো টুসু, ভাদু সব রকম গান আমার খুব পছন্দের। আর পছন্দের এই কারণেই আমি জানি না, কোথাও একটা যেন বাংলা গান লোকে শোনে না, বাংলা গান হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় রিল স্ক্রল করছি সবসময় তো হিন্দি, 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 ইংলিশ, ওই একে নাম্বার ওইসবই চলছে। সারাক্ষণই তো ওই চলছে। তো কটা মানুষ কটা রিল স্ক্রল করলে তুমি বাংলা গান শুনছো বলো? খুব কম, খুব আর এখন না তুমি দেখবে যখন যে জিনিসটা একদম শোনা হচ্ছে না, used to না, তখনই যখন স্ক্রল করবে তুমি যদি শোনো না পুরানো সেই দিনের কথা, তুমি কিন্তু দাঁড়িয়ে শুনে যাবে। কারণ আল্টিমেটলি আমরা বাঙালি। আমাদের ওই গানটাই আগে স্ট্রাইক করবে। যতই এই এক নাম্বার চলুক না কেন। তো সেখানে ওই একটা জিনিস বলতে পারো ফিরিয়ে আনার আর জন্য। এই যে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম গুলো যে তুমি এত ভালো বোঝো, এই জিনিসগুলো এত চর্চা অ্যালগরিদম এর থেকে বেশি হচ্ছে অডিয়েন্স এর সিম্প্যাথি গেইন করা। অডিয়েন্স যেটাকে সব কন্যা ফাঁস হচ্ছে, মানে কিভাবে নিউট্রিয়েন্টস মানুষের মাথা খাচ্ছে। না, 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 একদমই না। মাথা খাওয়ার কিছু নেই। মানুষের মানে সিম্প্যাথি নিয়ে খেলা করছি। মেইনলি বলছে সিম্প্যাথি নিয়ে খেলা করা মানেটা হচ্ছে আম মানে আমরা তো একটা যখন কিছু দেখছি কন্টিনিউয়াসলি একটা গান তুমি ভাবো না, একটা গান যখন ট্রেন্ড হচ্ছে, এই গানটা যখন ট্রেন্ড হলো প্রত্যেকটা রিলস এর একটার পর একটা সব সময় কানের কাছে ওই একটা গানই বাজছে। আর কিন্তু কিচ্ছু বাজছে না। ওই একটা গানই বাজছে। একটা মানুষের পক্ষে আমরা একটা গান সারাক্ষণ শুনতে সেটা পচে যায়। আর ভাল লাগে না। একটা সময়ের পর মনে হয় ভাই এবার ভাই বন্ধ দাও। বন্ধ করো। তো সেটার থেকেই বেরিয়ে আসার জন্য আমার মনে হয় না যে আমার ট্রেন্ডিং গানে করাটা খুব একটা আমার জন্য খুব প্রফিটেবল। তো আমার সেখানে মনে হয় যে আলাদা কোনো গান বা যেটা মানুষের মনকে ছুঁতে পারবে সেরকম কোনো গান বা যে লুকটা আমি ক্রিয়েট করছি সেই লুকের সাথে যাবে সেরকম কোনো বাংলা গান। বাংলা সং। আমি হিন্দি গানও করি না তেমন না। হিন্দি গানে করি কিন্তু খুব চুজি গান। হুম। মানে যে গানগুলো আমার হয়তো আমার ভরসা হয়েছে আর আমার ভাল লাগবে সেরকম। তো এইজন্যই মানুষের সিম্প্যাথি বাংলা গানের প্রতি একটা ভালোবাসা, একটা টান সেটা কিন্তু বরাবর। এটা একটা ট্রেন্ড তুমি সেট করে দিয়েছো যে মানে এই ধরনের গান মানে এটা নিশ্চয়ই। না, না একদমই না। আমি আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, ধরো কেউ একজন অন্য কেউ স্ক্রল করছে, আমি ধরো অপোজিটে আছি, আমি কিন্তু দেখছি না। তবু যখন ওই না তাহলে বোধহয় ওরই এটা মানে ওরই রিলস মানে কমন গান বলতে যে আমি আর এই গানগুলো না বাজে কোনোদিন Instagram থেকে, আমি এটা সবার জন্যই বলছি। সব যারা ভাবে যে গানের ভিডিওস গুলো করবে, কোনোদিন না Instagram বেছে গান চুজ করলে হবে না। কারণ Instagram এ না সবার আগে আসবে ট্রেন্ডিং গানগুলো। আমি সার্চ করি রাতের পর রাত বসে ০.৫ ঘন্টা ১ ঘন্টা ধরে খালি YouTube ঘাঁটবো। খালি YouTube। আর বেশি সার্চ করি ফোক গান সার্চ করি, পুরনো ফোক গান। এরকম বহু গান আছে আমার প্রোফাইলে যেগুলো মানুষ কোনোদিন শোনেই শোনেনি। আ কোনোদিন শোনেইনি। আমার ১ম মানে ওগুলো খুব কম সেগুলো। হ্যাঁ, ওটাই। তারপর আমার ১ম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, কালো ভ্রমর একটা গান ছিল। একটা কালো ভ্রমর গুন ওই গানটা ছিল। তো ওটাই আমার ফার্স্ট মিলিয়নের ভিউজ এর ওই ভিডিওটা ছিল। তো এবার সেই ভিডিওটার প্রচুর রিলস এসছে কিন্তু। কিন্তু সেই ভিডিওটা একটা ভালো পপুলার গান ফোকের মধ্যে। তো ভালো একটা পপুলার গান কিন্তু কেউ জানে না। কেউ শোনেইনি। কিন্তু সেই গানটার রিদম, সেই গানটার এত সুন্দর মিউজিক, সেই গানটাতে এত সুন্দর ট্রানজিশন হয়, এটা কেউ কোনোদিন
মানে মাইন্ডে ভাবে। হ্যাঁ, মানে এটা তো সেই গানটাকে যখন চুজ করে আমি কিছু একটা করছি, লোকে সেটাকে দেখছে। অবশ্যই ইনস্টাগ্রাম এই যে অ্যালগরিদমের কথা বললে, লোকে যদি বেশি ওয়াচ টাইম না দেয়, কোনোদিনই আমার রিলসের ভিউজ হবে না। বা কোনোদিনই ইউটিউবে বলো না, ইউটিউবেও তো ওয়াচ এটা তুমি একবার বলো তোমার মানে এটা সবার জন্যই একটু তুমি বলো যে মানে কিভাবে মানুষ সোশ্যাল মিডিয়া তোমার যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডলিং তুমি যেগুলো করো সেগুলো কিভাবে করো বা কি নিজের হ্যাঁ, একটা জিনিস বলো তো, শুধু সোশ্যাল মিডিয়া না, আমি পুরোটাই করতাম। মানে আমি আ ঠাকুরের দিব্যি দিয়ে যদি লোকে না বিশ্বাস করে না এইটাই, যে কি করে একা সবটা করা যায়। এখন মানুষের কাছে এক্সকিউজ অনেক বেশি। আমার এ নেই, আমার হ্যান নেই, আমার ত্যান নেই, আমি কি করে করব? আমার এটা নেই, আমার ওটা নেই, আমার সেটা নেই। কিন্তু তোমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে কতটা করছো? এটা তো সবার আগে বুঝতে হবে যে তোমার কাছে যেটা আছে, তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে। তুমি সেটা দিয়ে শুরু তো করো। তোমার কাছে আইফোন নেই তো কি হয়েছে? তোমার কাছে এলসি নেই, তোমার কাছে রিং লাইট আছে। তোমার কাছে রিং লাইট নেই, ঘরের টিউব লাইট আছে। ডে লাইট, ছাদে গিয়ে ভিডিও করো। যেটুকু আছে সেটুকু তো করো। সোশ্যাল মিডিয়া নিয়ে আমাকে কেউ এসে বলে যায়নি। সবাই ভাবে আমাকে কেউ বলে যাবে। মানে আমার স্টুডেন্টরা যখন আসে শিখতে, সবার আগে তুমি বলে দাও কি করে মেইনটেইন করব। বলে দিয়ে হবে না। আমি আমারটা হয়তো বলে দেব। কিন্তু তোমাকে না এক্সপেরিমেন্ট করতে হবে। আমি যখন সোশ্যাল মিডিয়াটা নিয়ে কাজ করা শুরু করি, তখন মাঝে, মাঝে প্রথম বিকেল ৬ঃ০০ তে ভিডিও ছাড়তাম। আর যেটা করতে হবে, খুবই রেগুলারলি, খুবই কনসিস্টেন্সি মেইনটেইন করে করতে হবে। তো প্রথম আমি বিকেল ৬ঃ০০ তে ছাড়তাম। তো বিকেল ৬ঃ০০ তে আমি দেখলাম যে খুব একটা ওয়ার্থ ইট হচ্ছে না। টাইমটা ভীষণ ম্যান্ডেটরি। তো ওটা একটু মেইনটেইন করতে হবে। তো তারপর আস্তে, আস্তে এই দুপুর ১২ঃ০০ টায় ছাড়তাম। ওটাও খুব একটা ইয়ে না। ওই সকাল ৯ঃ০০ টা সবার ঘুম থেকে উঠলে বাঙালি ল্যাদখোর সকালে উঠে ফোন খুলবেই, আর সকালে উঠে ফোন খুলে ওটা দেখবে। এই যে সিম্প্যাথি নিয়ে খেলা। এই দি তাহলে নিশাকে সিক্রেট করে দিল ওর যে কি করে তোমরা একটু চেষ্টা করো সকালবেলার দিকটাতে, এটা সবার জন্যই। না কথা বলছি যখন 100% দিয়েই কথা বলবো। এরকম না যে আমি আটকে রাখবো কিছু। একটু আগে যেটা বললাম, আমার ফোন এভাবে থাকে। আমার একটা ফোনের হোল্ডার আছে। ৳৪০০-৫০০ হয়তো দাম সেটার মেবি। এরকমভাবে ফোনটা থাকে। নিজের ভিডিওস করার সময় আমি এভাবেই করি, বাড়িতে যখন করি। ক্লাসের ভিডিও আর ট্রানজিশন গুলো আমার অ্যাসিস্ট একজন থাকে, সে করে দেয়। আমি সেটা এখন নিশা মজুমদার দেওয়া হওয়ার পর না, মানে কিন্তু আগে যখন কিছুই ছিল না, তখন নিজেই ওটা একা মানে এডিটিং স্ট্রাগল শুরু করে একাই করেছো একা। এডিটিং থেকে শুরু করে লাইট সেটআপ থেকে এরকমও দিন গেছে, এখান থেকে লাইট ফেলছি, ভাল লাগছে না। ওখান থেকে ফেলছি, ভাল লাগছে না। সোজা বেরোচ্ছি, সময় তো লাগতো কিন্তু কি করবো? এক্সপেরিয়েন্স তো করতে হবে। আমি যদি আজকে এভাবে এক্সপেরিমেন্ট না করি, আমাকে কেউ না বলে দেওয়ার নেই যে তুমি এভাবে লাইট রাখো, তবে তোমাকে ভাল লাগবে। আমি বলি বহু মেকআপ আর্টিস্টের বয়ফ্রেন্ড, মানে হাসব্যান্ড বেশিরভাগ আমি দেখেছি ফটোগ্রাফার হয়। ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্টদের কিন্তু একটু বেশি হয়। তো বহু মেকআপ আর্টিস্টকে মডেল দেখেছি, মডেলদেরও সেম জিনিস, মডেলদেরও। তো সেটা হয়। তো সেখানে তারা একটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট পায়। একটা সাপোর্ট সিস্টেম থাকে এবং সেটাতে কোনো অসুবিধা নেই। অবশ্যই কেউ যদি ভিডিও করে দেয়, তার থেকে সময় বাঁচানোর মতো কিছু হয় না। তো থাকে। কিন্তু সেরকম আমার লাইফেও কেউ নেই, আর আমার সেরকম বাড়িতে দিদি, বোন এরকম কেউ নেই। তো যেটুকু করতে হবে আমাকে নিজেকেই খুঁটিয়ে, খুঁটিয়ে বার করে করতে হবে। এরকমও গেছে যে বহুবার আমি লাইটস খুব ভুল ধরেছি। ধরো ওপর থেকে ধরছি, এখানটাতে শ্যাডো আসছে, ভিডিও ভালো আসছে না। কিন্তু কিছু করার নেই। ভিডিও ভালো আসছে না বলে কি আমি সেটা পোস্ট করব না? আমি খাটনিটা তো খাটলাম তো না? সেটা তো করতেই হবে। এই জিনিসটা, তারপর সোশ্যাল মিডিয়া। ৩ টে জিনিস মেইন থাকে। একটা ভিডিও কোয়ালিটি যেন খুব ভালো হয়, লাইকসটা যেন ভালো থাকে, সোশ্যাল মিডিয়াটা যেন কনসিস্টেন্ট থাকে। এখন যেমন আমি নিজের ভিডিওটা খুব কম করি। হ্যাঁ এখন নিজের ভিডিও করার টাইম পাও না টাইম পাই না। এখন একটু ক্লাসেস নিয়ে ব্যস্ত থাকি। এখন ব্রাইডস এর ভ্লগ গুলো আসে বেশি, এবং ট্রানজিশন বলতে গেলে স্টুডেন্টসদের সাথে মানে স্টুডেন্টদের ডেমোতে মডেলেশন হয়, সব ডান্সের ট্রানজিশন হয়, সেগুলোই বেশি আসে। তবে রিকোয়েস্ট আসে, কমেন্ট আসে যে যাতে নিজের ভিডিওস এটাই তো তুমি ফেমাস ওটা খুবই অনেকে পছন্দ করে, আজও পছন্দ করে। তো ওটা ইচ্ছা আছে যদি আমি করতে পারি, আবার যদি কন্টিনিউ করতে সময় হয়, সময়টাই ব্যাপার আর সময় হয়ে ওঠে না এখন। এবার তুমি যেরকম প্রথমের দিকে বলেছিলে যে তুমি যখন নিজের উপরে মেকআপ করতে নিজের উপরে যখন ভিডিও বানাতে তখন আমিও তোমাকে দেখেছিলাম তখন তোমার স্কিনটা অনেক খারাপ ছিল আজকে তুমি বসেছো উইদাউট মেকআপে
আজকে কিন্তু ওর ফেসে কোনো মেকআপ নেই, তবু স্কিনটা এতটা ঠিকঠাক আছে, এতটা ভালো হয়েছে। যথারীতি একটা মেকআপ যদি আমি যেমন রোজ ভিডিও দিতাম, এভরিডে ভিডিও, এভরিডে এভরিডে ভিডিওর জন্য আমাকে এভরিডে মেকআপ, পার ডে যদি আমি মেকআপ করি সেখানে একটা এফেক্ট পড়েই ফার্স্টলি। কিন্তু আমার আবার যেটা হতো, আমাকে মেকআপ করে বেরোতে হতো বাইরে, আমি স্টুডিও যেতাম বা আমি কাজে যেতাম, আমি মেকআপটা করে বেরাতাম এবং আমি যেটা প্রথমেই বলেছিলাম ওই ডার্ক স্পট পিগমেন্টেশনের জন্য আমি না এতটা কমফোর্টেবলও ছিলাম না উইদাউট মেকআপে বেরোনোর। আমার আচ্ছা। সবসময় মনে হতো যে না এগুলো ঢেকে বেরোই বা এগুলো ইয়ে করে বেরোই। তো যার জন্য আমি ওই বেরোলেও আমি মেকআপ করে বেরোতাম। কোথাও যাচ্ছি মেকআপ করছি। ট্রানজিশন করছি মেকআপ করছি। এখন যতটা আমি কমফোর্টেবল উইদাউট, এখন যেন আমার মেকআপটা আর বেশি দিতে ইচ্ছা করে না। যেমন এখন কমফোর্টেবল। আনকমফোর্টেবল। হ্যাঁ, এখন আনকমফোর্টেবল হয়ে গেছি। কিন্তু সেই সময় ওই প্রবলেমস গুলো স্কিনে থাকার জন্য বাইরে বেরোলেও আমি মেকআপ করে বেরোচ্ছি। তবে সবসময় বলব যে যদি মেকআপ করে বেরোতেই হয় তাহলে একটা সানস্ক্রিন ইউজ করা ম্যান্ডেটরি। যদি বাইরে বেরোতে হয়। মানে আগে সানস্ক্রিনটা ভীষণভাবে দরকার। মানে ভরে, ভরে সানস্ক্রিন দেওয়া দরকার। তারপরে আমার যতটুকু স্কিন না রিকভার হয়েছে বেশিরভাগটা সানস্ক্রিনের জন্যই। আর যদি বলো যে মেকআপের ক্ষতি কি করছে? আমরা যদি একটা মেকআপ করে ৩-৪ ঘন্টা রেখে তুলে দিই, অ্যাজ সাচ কোনো ক্ষতি কিন্তু হয় না। কোনোদিনই সেরকম ক্ষতি হয় না। বা নমস্তে-চমস্তে একবার করছি, একটু হেভি মেকআপ করলাম, সেগুলোতে কোনো ক্ষতি না। কিন্তু পার ডে রোজ মেকআপ করছো, রোজ স্কিনের উপর একটা চাপ যাচ্ছে, করছো, করে আবার সেটাকে তুলতে হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, একদম পোর টু পোর মেকআপটাকে তোলা দরকার। কিছু যদি থেকে যায় না, সেখান থেকে খুব বাজে একটা ব্যাকটেরিয়া, খুব বাজে জার্মস হয়ে যায়, যেটা পোরের ভেতর ঢুকে যায়। স্কিন পোরস গুলো তো আনলক থাকে সবসময়। তো সেই জিনিসটা একটু দেখে রাখতে হবে। আর যদি বলো যে স্কিন মেইনটেইন করা, তাহলে ওই মেকআপ তোলার পরে একটু কি ভালো করে ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, ভালো করে একটু সিরাম দেওয়া, একটু স্কিন কেয়ার করা, এটুকু করলেই হবে। ব্যাস। আর এই যে তুমি আরেকটাও কথা বললে, ব্র্যান্ডের সমস্ত ব্যাপারটা। তো আমার এইটা খুব জানার ইচ্ছা যে এই যে বিভিন্ন আর্টিস্টরা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রমোশন করে। তো সেই ব্যাপারটা একটু বলো। মানে ব্র্যান্ডরা কিভাবে করে? মানে এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, মানে তুমি যদি পিআর না প্রচার করো, তার মানে তুমি অতটাও ভালো মেকআপ আর্টিস্ট নও। অতটাও ভালো মেকআপ আর্টিস্ট। এখন দেখো, ব্র্যান্ডস দের কথা যদি আমাকে বলতে সবার আগে বলি, প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ভালো হয় না। বার্গেনিং করে বার্গে ব মানে বার্গেনিং এর কথা তো আলাদাই। মুড়ি-মুড়কির মতো, মাছের বাজারের মতো বার্গেনিং করে। মানে কিছু কোনোটার চার্জেস যদি বলা হয় ১০,০০০, সে মানে তোমাকে আমি ৭,০০০ দেব। ৭,০০০ সে আর ৭,৫০০, ৮, ৮,৫০ এরকম করতে থাকবে। মানে কোনোভাবেই সে ১০ এ আচ্ছা ঠিক আছে। কারো কাছে এসছো যে তুমি তাকে দিয়ে দিও তোমার প্রাইসটাকে ইয়ে করানোর জন্য। তুমি তার সাথে মাছের বাজারের মতো এরকম করে বার্গেনিং করতে পারো না। ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে এটা বলতে গিয়ে আমার আরেকটা কথাও মানে মনে পড়ল, সেটা হচ্ছে শুধু ব্র্যান্ড না, ক্লায়েন্টসরাও মাছের বাজারের মতোই তো করে। ভীষণভাবে করে, ভীষণভাবে। আ একটা কোনো আমি সে যে আমি যদি একটা একটা ব্রাইডাল মেকআপে যদি 20,000 নিয়ে থাকি, সে শুরুই করবে আমার সাথে 15,000 দিয়ে। মানে সে আগেই ৳৫,০০০ সরিয়ে দেবে। তার ৳৫,০০০ আগেই সরিয়ে দেবে। সে বলতে পারে, "দি তুমি ৳৫০০ কম নাও বা ৳১,০০০ কম নাও।" শুরু করো ৳15,000 দিয়ে। কিন্তু আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমি সেই বার্গেনিংটা ফেস করি না। কিন্তু যারা এখনকার মেকআপ আর্টিস্ট শুরুর দিকে করতে হয়েছিল। হ্যাঁ, খুবই করতে হয়েছিল। খুবই। মানে সেই সময় তো আর ২০,০০০ ছিল না। সেই সময় আমি হয়তো করতাম ৭-৮,০০০। সেখান থেকে কমিয়ে আমি আমার ১ম ব্রাইডাল ওয়ার্ক করেছি ৩,০০০ এ। ফার্স্ট যখন করেছি। তো সেই সময় এগুলো কিন্তু করতে হতো। তো উম এই যে ক্লায়েন্টদের একটা হেড হিসেবে একটা মানে কি করে ভাবে যে এই আমি একটা চার্জেস বলছি, এটা কমিয়ে দেব। এখন যেমন বলার পরে ও যখন বলে ১৫,০০০, আমি বলেই দিই যে আমার পক্ষে তো সম্ভব না। তুমি অন্য কাউকে দেখে নাও। কারণ এখন আমার সেই জায়গাটা আছে। কিন্তু আমি আ এখানটায় যখন ছিলাম না, যখন একটা সময় ছিলাম না, যেমন আজকালকার ফ্রেশার যারা, তারা কিন্তু এগুলো ফেস করবেই। এরম এবং তাদেরকে খুব বাজেভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। "বাবু, তুই তো নতুন শিখছিস, একটু করে দে। এই তো একটুখানি করবি। একটু তো আমি তো পাশেই থাকি। একটু গায়ে মাথায় হাত বুলিয়ে" কেন? কিসের জন্য? তাদের প্রোডাক্টের দাম নেই, তারা সেটাই। শিখছে না। ঠিক আছে, তুমি কম দাও। আমরা একটা পার্টি মেকআপে যেখানে ৪,০০০, ৫,০০০, ৬,০০০ নিচ্ছি, তুমি তাকে ২,০০০ দাও, ১৫০০ দাও, ১,০০০ দাও। তুমি কি করে বলো তাকে ৳৩০০ দেবে?
এরকমও বলে। কি করে বলো তাকে 500 টাকা দেবে? সে যতই নতুন হোক। এই জিনিসগুলো না খুব খারাপ লাগে যখন তারা এসে বলে না আমাদের কাছে যে, "দিদি আমার কাছে না ৩০০ টাকায় পার্টি মেকআপ চেয়েছে।" আমি কি করব? আমার কাছে তো এত প্রোডাক্ট। তারা কিন্তু শিখছে। আমি কিন্তু তাদেরকে ভালো, ভালো প্রোডাক্ট সাজেস্ট করছি। এবং তাদের কাছে আমার সাজেশন আমি যে প্রোডাক্ট সাজেশনটা দিই সেটা যথেষ্ট ভালো প্রোডাক্ট সাজেশন থাকে। তো তারা সেই প্রোডাক্টটা নিয়ে কিভাবে ৩০০ টাকার মেকআপ করবে? ব্র্যান্ড তো তাদের দাম কমাচ্ছে না। কিছুই কমাচ্ছে না। তুমিও যে দামে প্রোডাক্ট কিনছো সেও সে দামে প্রোডাক্ট কিনছে। না ক্লায়েন্ট গুলো কেন এরম করছে মানে লোকজনের সাথে ওদের সাথে বিশেষ করে এরা না বিশেষ করে এই ফ্রেশারদেরকে করছে। আমাদেরকে তো পাবে না, না? ফ্রেশারদের করছে। আরো যেটা জিনিস মেইনলি ট্রায়াল মেকআপ। তুমি আমাকে ট্রায়াল দাও একটা। একটা ট্রায়াল মেকআপ দাও তারপর এটা আমি তুমি তোমাকে কখনো ফেস করেছিলে? হ্যাঁ, তুমি আমাকে ট্রায়াল মেকআপ দাও তারপর আমি তোমাকে ব্রাইডাল এর জন্য বুকিং করব। দরকার নেই আমার বুকিং এর। আমি ট্রায়াল মেকআপ দেব তখনই তুমি যখন আমাকে Full ব্রাইডাল এর করবে। চার্জেসটা পে করে আমাকে ট্রায়াল করবে এবং সেই ট্রায়াল মেকআপটা আমি আমার স্টুডিওতে বসে তুলে দিয়ে তারপর তুমি বাড়ি যাবে। ওই ট্রায়াল মেকআপ নিয়ে আমি তোমাকে কোথাও একদমই না। তো এই সেট সারিয়ে মেকআপ এখন করছেন দিয়ে তুমি ট্রায়াল মেকআপ দাও। ওই হ্যান্ড মেকআপ আর্টিস্টও এটা দেয় বা ওই মেকআপ আর্টিস্টও এটা দেয়। তুমি কেন দাও না? তো এগুলো না, এগুলো হয়তো আমাদের টপিকের বাইরে কিন্তু এগুলো না বলা খুব দরকার। মানুষের কাছে এগুলো পৌঁছানো দরকার। আমাদের যারা ক্লায়েন্টস আছে তাদের কাছে পৌঁছানো দরকার। যে তুমি যখন একটা শিল্পীকে বুক করছো তাকে যথাযথ অ্যামাউন্টটা দেওয়া প্রযোজ্য। মানে তাকে তুমি দাও সেটা। রিসেপশন বা ব্রাইডাল এর দিন পার্টি মেকআপ করবে। সে পার্টি মেকআপ করে একটু শুধু একটু কলকা করে দিও। একটু শুধু একটু মুকুট পরিয়ে দিও। একটু গয়নাগুলো পরিয়ে দিতে হবে। আর ওই বেনারসিটা ৮ পৌড়ে করে দিলেই হবে। টিপ করে টিপটি করে হতেই যাচ্ছে পার্টি মেকআপ। এবার আমাদের পার্টি মেকআপের চার্জেস কি হয়? ৫,০০০, ৬,০০০ বা ৪,০০০ যাই হোক না কেন। কিন্তু পার্টি মেকআপ। এবার আমরা তাকে যদি বলি এই সব নিয়ে আমাদের 15,000 20,000 এর আছে। আমি তো পার্টি মেকআপে সাজছি ওই একটু কলকা, একটু মুকুট, একটু এই। তো এগুলো ফেস করতে হয়। আমাকেও হয়েছে। আমি আ যখন শুনি না এরকম আমি বলেই যে আমি তো করাই আমি এখন না হয় আমি পার্টি মেকআপ করি না। কিন্তু যারা ফ্রেশার, যারা আপকামিং মেকআপ আর্টিস্ট তাদের কাছে মানে বিনীত অনুরোধ তারা যেন এরকমভাবে মার্কেট ডাউন না করে। এই পার্টি মেকআপের কথা শুনে চলে তো যাবে যে ঠিক আছে আমার না হয় ২-৩ হাজার টাকা ইনকাম হয়ে যাবে। কিন্তু তুমি যে আজকে ব্রাইডাল এর জায়গায় পার্টি করে চলে আসছো, মার্কেটটা ডাউন করে আসছে। এইটা যে তুমি কি ভুল করছো এটা বুঝতে পারবে না। তো এই জিনিসগুলো ছোটদের কাছে খুবই রিকোয়েস্টের একটা জিনিস এবং অবশ্যই ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে। আর যেটা ব্র্যান্ডের কথা যদি বলি তো ব্র্যান্ড তো আলাদাই লেভেলের বার্গেনিং করে। সেটা করবেই। কারণ তাদেরও তাদের বিজনেস দেখতে হবে। কিন্তু আমাকে আমার অ যে ফিসটা বা আমার যে চার্জ সেটাতে স্টিক থাকতে হবে সবসময়। যদিও আমি প্রোডাক্ট খুব ভালোবাসি। আচ্ছা এই যে করে সবাই মানে ধরো তুমি একজন মানুষ, ঠিক আছে? তুমি একজন মেকআপ আর্টিস্ট। তো তোমার কাছে অমুক A ব্র্যান্ড আসলো, তুমি তার হয়ে প্রমোট করলে। B ব্র্যান্ড আসলো, তুমি তার হয়ে প্রমোট C আসলো তার হয়ে প্রমোট করলে। তাহলে এতে কি হচ্ছে? ধরো তোমার যারা ফলোয়ার্স আছে বা তোমার যারা স্টুডেন্ট আছে, তারা তো দেখছে যে দিদি বা ম্যাম এই ব্র্যান্ডগুলোকে দেখিয়েছে। সব কি ভালো? তাহলে আমি কোনটায়? তারা তো কনফিউজ হয়ে যাচ্ছে। দেখো এবার এইটা একটু তুমি বলো যেটা কি হ্যাঁ। দেখো বেশিরভাগ না এখন অনেক পেইড প্রমোশন হয়। পেইড প্রমোশন তো জানোই টাকা দিচ্ছে, প্রোডাক্ট দিচ্ছে, প্রমোট করে হচ্ছে। এবার তুমি যখন একই মেকআপ আর্টিস্টকে দেখছো বারবার ডিফারেন্ট ব্র্যান্ডকে প্রমোট করতে, তখন তোমার মধ্যে তো যথারীতি একটা কোয়েশ্চেন থাকবেই যে কোনটা তাহলে ভালো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার ক্ষেত্রে তুমি যদি বলো যে আমি আম কি ভাবছি বা কিভাবে আমি লোকের কাছে ইমপ্লিমেন্ট করি। ধরো একটা ব্র্যান্ডের থেকে আমার কাছে ১০ টা প্রোডাক্ট এলো। হুম, ১০ টার মধ্যে ১০ টা কোনোদিন ভালো হয় না। আমার সেই ১০ টার মধ্যে মেবি ৪-৫ টা পছন্দ হয়। হুম, বাকি যে ৪ টে আমার পছন্দ হয় না, যখন আমি ভিডিও বানাই না, আমি খুব ট্রিকি ভাবে ভিডিও বানাই। এমনভাবেই ভিডিওটা বানাই যাতে লোককে বা যে অডিয়েন্স আছে সে যাতে মিসগাইডও না হয় অথচ আমার যাতে ব্র্যান্ডের কাজটাও হয়। আমি খুব ট্রিকি ভিডিও বানাই। এটা তুমি যখন আমার ব্র্যান্ডের কোনো ভিডিও দেখবে বুঝতেই পারবে। যে যেটা আমার পছন্দ না, আমি সেটাকে নিয়ে খুব একটা বেশি কথা বলি না। একটা ভিডিওর মধ্যে তো ১০ টা প্রোডাক্ট আর ওই দেখছো দর্শকরা সিগারেট ও নিশার ভিডিও এটা কেন হয়? কারণ আমি যদি আ
যেটা আমার পছন্দ না আমি সেটাকে বলছি মানে নট অনলি আমার স্টুডেন্টকে তো আমি মানে স্টুডিওতেই বলে দেবো যে তোরা মানে হ্যাঁ, সেটাই হারো তো থাকছেই গরম মধ্যে। কিন্তু যারা আমার ফলোয়ার্সরা আমাকে দেখে হয়তো সেই প্রোডাক্টগুলো কিনবে। সেই প্রোডাক্টগুলো যখন কিনবে তখন তো তারা ভাববে যে তাহলে দিয়ে দেখিয়েছে মানে ভালো। কিন্তু এটা তো ভালোই না। হুম। তো এটা তো হবেই না। এবার আ সেক্ষেত্রে আমাকে এটা মাথায় রাখতে হয় আমি যখন কোনো ভিডিও বানাচ্ছি, আমি যেন কাউকে মিসগাইড না করি। যে এখন যে যেরকম ব্র্যান্ডের এই একটা জিনিস তোমাকে ট্যাকেল করতে হচ্ছে। শুরুর দিকে তুমি অনেক কিছু স্ট্রাগল করেছো, অনেক রকম বাধা বিপত্তি কাটিয়েছো। এখন যখন একটা নিজের জায়গা স্টেবল হয়েছে, নিজের একটা জায়গা তৈরি হয়েছে, তখন তুমি মানে এখন কি ধরনের জিনিস ফেস করছো? এখন বলতে গেলে শুরুর স্ট্রাগলটাই না সবচেয়ে বেশি টাফ হয়। একটা সময় দাঁড়িয়ে যাওয়ার পরে স্ট্রাগলটা অনেকটা স্মুথ হয়। স্মুথ হয়, অনেকটা কমে। তবে এখন মানে কি ধরনের সমস্যা তোমাকে সমস্যা বলতে একটা জিনিস আমার দিনরাত খুব ফোন আসছে। এটা ভীষণ সমস্যা। রাত ২টা-৩টার সময় ভিডিও কল। আর এখন সেই অনুযায়ী না যদি তুমি বলো যে আর কি সমস্যা ব্র্যান্ডদের একটা সমস্যা থাকে। কারণ এখন ব্র্যান্ডকে খুব মানে বেটার ভাবে হ্যান্ডেল করতে হয়। একটা সময় আগে যখন ছিলাম তখন ব্র্যান্ডের সমস্যাই ছিল না। কারণ আমি ব্র্যান্ড পেতামই না। এখন ব্র্যান্ড পাই তাই ব্র্যান্ডের একটা সমস্যা হয়। সেইটা একটু সেটা নিয়ে করতে খুব টাইম লেগে যায়। এইসব সমস্যাগুলো থাকে। এখন এই সমস্যাগুলো কমে গেছে যে স্টুডেন্টসদের আগে ফিস লেটে দিত। অনেকে ফিস না দিয়ে চলে যেত। এখন আমি ডে 1 এ ফিস নিয়ে নিই। তো এই জিনিসগুলো না আমি সময়ের সাথে চেঞ্জ করে নিয়েছি। কারণ একটা সময় তো ঠকেছি। এখন আর সেগুলো করা যাবে না। তো এইগুলো তো তুমি মানে তুমি তো অনেক মানে কি বলবো স্টেজও করেছো, অনেক স্টেজ পারফর্ম করেছো। শুরুর দিকে অনেক কিছু বাধা বিপত্তি কাটিয়েছো। তো মানে এমন কোনো এক্সপেরিয়েন্স যেটা খুব খারাপ আর যেটা খুব ভালো মানে দুটোই মনে দাগ কেটে আছে আচ্ছা। এরকম কোনো এক্সপেরিয়েন্স? ভালো বলতে ভালো হচ্ছে আমার লাস্ট ইয়ার ভালো এক্সপেরিয়েন্স অনেক কিছু আছে। আমার এই স্টুডিও হয়েছে সেটা আমার কাছে ভালো এক্সপেরিয়েন্স। ভালো এক্সপেরিয়েন্স অনেক কিছু আছে। তবে সবচেয়ে ভালো জিনিস যেটা আমি লাস্ট ইয়ার এক্সপোতে গেছিলাম। আমার ওটা ফার্স্ট স্টেজ ছিল। লাস্ট ইয়ার এক্সপোতে গেছিলাম। আমি আ অতটা ধারণা করিনি যে ওই লেভেলের মানুষ আমার স্টেজের সামনে ক্রাউড হবে। যেটা আমার ধারণার বাইরে ছিল। তো আজকে আমাকে যেমন তোমরা চিনছো আজ থেকে ১ বছর আগে তো এতটাও চিনতে না। আরো হয়তো কম মানুষে চিনতো। সেই সময়ে দাঁড়িয়েও যে আমার স্টেজের সামনে এতটা ক্রাউড থাকবে, আর ওই স্টেজ থেকে দাঁড়িয়ে আমি স্টুডেন্টসদের সাথে বা জুনিয়র মেকআপ আর্টিস্টদের সাথে যে হাত মেলাবো মানে ওই একটা ড্রিম যে হ্যাঁ মানুষে চিনবে, মানুষ আমার কাজকে ভালোবাসবে। সেটা আমার কাছে অনবদ্য একটা এক্সপেরিয়েন্স ছিল। খুবই ভালো। মানে নিজের একটা পরিচিতি। নিজের পরিচিত আর আমি না সেখান থেকে বুঝতে পেরেছি যে মানুষ কতটা ভালোবাসে। আর খারাপ মুহূর্ত যেটা আমার আম আজকের দিনে দাঁড়িয়েও আমার খুব সবাইয়ের কাছে বলতে চাইও, যেটার জন্য আমি ডাস্কি নিয়ে কাজ করি বা ডাস্কি টোনটা নিয়ে কাজ করি। এটা সবাই জানে যে আমার বেসিক্যালি আমার সাবজেক্ট ডাস্কে টোনের নিয়ে মেকআপ। কাজ করা। তো এটা একটা ছোট্ট গল্প। ছোট্ট গল্প করেই হয়তো শেষ হয়ে যাবে। এই গল্পটা হচ্ছে আমি যখন শুরু করি, আমার সে ফার্স্ট ব্রাইড ছিল। আর আমি ফার্স্ট ব্রাইডই ডাস্কি টোন পেয়েছিলাম। আচ্ছা। তো ডাস্কি টোন যেহেতু আমার সে ফার্স্ট ব্রাইড ছিল, তো সেখানে মিশমিশেই কালো গায়ের রংটা ছিল। বেশ মিশমিশে কালো। তো এবার তাকে আমি যখন সাজাতে গেছিলাম, আমি ১ম দিক থেকে আমি হালকা টোন দিয়েই দিচ্ছিলাম। কম করে। কারণ আমারও হাত কাঁপছে। আমিও তো ১ম বার আমারও ভয় হচ্ছে। তো কম করেই দিচ্ছিলাম। তো দেওয়ার পরে সেও বলে যে, "দিদি আরেকটু ফেয়ার করে দাও" এবং তার বাড়ির লোকেরাও বলে, "একটু ফেয়ার করে দাও।" তো আমি ভাবলাম যে হয়তো সত্যিই একটু কালচে লাগছে। তো আমি সেটাকে আরো ফেয়ার করি। সেটা করার পরেও তারা আবারও বলে যে, "অতটা ভালো লাগছে না। আরো ফেয়ার করো। আরেকটু ঠিকঠাক করতে। কালো লাগছে, গ্রে লাগছে।" তো আমি সেটা করার পরেও আরো ঠিক করি। আর সেই সময় না আমি যেটা সবচেয়ে ভুল করেছি আমার কাছে এত লাইটস ছিল না। হুম। লাইট নেই। ঘরের লাইটে মেকআপ করছি তো ফেয়ার বুঝতে করব পারছো সেটা না। বুঝতে পারছি না। হয়তো সেখানে লাইটটা পড়লে সেটা যে কি লাগবে আমি সেটা বুঝতে পারছি না। তো সেই সময় দাঁড়িয়ে আমি ওইভাবে করে আরো ফেয়ার করি। তো করতে ওভারঅল লুকটা কমপ্লিট যখন হয়ে গেছে, আ আমার আমার কোথাও একটু মনে হচ্ছে যে আমি হয়তো আপ টু আমার কাজ করিনি। মানে ওই আরকি। তুমি স্যাটিসফাইড নই। ওদের বাড়ির লোকেরা বলছে, "হ্যাঁ, ঠিক আছে।" ওদের বাড়ির লোকেরা সবাই ঠিক আছে। মেয়েও বলছে ঠিক আছে। কিন্তু আমি তো জানি যে যখন ধরো আ কোনো ডাস্কি টোনের মেয়েকে ওরকম ফেয়ার ফাউন্ডেশন দেওয়া হয়, একটা টাইমের পর সেটা অক্সিডাইজড করে গ্রে হতে থাকবে। ফুটে ওঠে। গ্রে হতে থাকবে টাইমের পর।
আর সেটা গরমকাল ছিল, আলোই হবে। তো আমি তাকে কমপ্লিট করে আমি গোছগাছ করি। সে বাড়ি থেকে ভেন্যুতে যায়। তো ভেন্যুতে ঢোকার সাথে, সাথে তখন অলরেডি ৭ঃ০০ ৭ঃ৩০ বাজে। তো ঢোকার সাথে, সাথে সেখানে যত গেস্ট ছিল সবাই সেই ব্রাইডের দিকে তাকিয়ে খুব হাসে এবং ভীষণভাবে সে ব্রাইডও কাঁদে। এক্সাইটেড হয়। সে ব্রাইড ভীষণ কান্নাকাটি করে। কারণ ঢোকার সাথে সাথেই আত্মীয়স্বজনের থেকে এত বাজে সাজিয়েছে কে? এরকম সাজিয়েছে। মানে হাত তো কালো। এই অবধি মনে হচ্ছে এশিয়ান পেইন্ট আমি লাগিয়ে দিয়েছি। এটাই মনে হচ্ছে। বেসিক্যালি তাই ছিল। এবং হয়তো আমি এখন হাসির ছলে সেটাকে বলছি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার যে সেই সিচুয়েশনটা কি কেটেছে সেটা আমি জানি। তো যাই হোক, তারপর আমি তো ওর বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরাবো, তখন ব্রাইডের বাবা আমাকে ফোন করে, "নিশা তুমি কি সাজিয়েছো? কেন এরকম?" আর খুবই ইনসাল্টিং কথাবার্তা অনেক কিছু হয়। তো হওয়ার পরে আমি ইমিডিয়েট সবকিছু নিয়ে আমি আবার ভেন্যুতে যাই। ভেন্যুতে যাওয়ার পরে আমি ওনাদেরকেও বলি যে, "আমি লাইটই করেছিলাম। এটা আপনারাই তো ফেয়ার বলছিলেন।" তো যাই হোক, কিন্তু আমি সেখানে খুব একটা তর্ক করিনি, কারণ অবশ্যই আমার ভুল ছিল। ওরা ফেয়ার বলছে বলেই আমি কতটাই বা ফেয়ার করব? আমি হয়তো অনেকটাই বেশি ফেয়ার করে দিয়েছি। যখন ওখানে লাইট পড়ছে তখন মুখটা বড্ড বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, এবার আমি কি করলাম? আমি বললাম যে, "আমাকে ১০ টা মিনিট সময় দাও, আমি দেখছি।" আমি পুরো মেকআপটা তুলে দিয়েছি। ফুল মেকআপ তুলে দিয়েছি। এখান থেকে ফুল তুলে দিয়েছি। তুলে তারপর আমি আমার মতো করেছি। মানে আমি আমার মতো মানে আমি যেটা করেছিলাম, যেটা আমি ফার্স্ট টাই করে করেছিলাম সেটা করেছি। তো সেটা করে ঠিকঠাক করে কলকাতার আমার ম্যাক্সিমাম ওই ১৫-২০ মিনিটের মধ্যে একটা টাচ আপ করে ঠিকঠাক করে দিয়েছি। আই মেকআপটা তুলিনি। জাস্ট বেসটা তুলেছিলাম। তুলে ঠিকঠাক করে করেছি। এবং তার আগে যখন ওই ওনাদের যে আত্মীয়স্বজন যারা ছিল, তারা যখন আমাকে বলছে না, "এ আবার কি মেকআপ করেছে?" মানে এত বাজে মেকআপ, খুবই তাচ্ছিল্য করে কথাবার্তা বলা। এবং এটাও বলে যে, "একে তো কোনোদিন দেখিইনি।" তখন ওর বাবা, ব্রাইডের বাবা বলছিল, "আরে ও তো নতুন। ওই তো একটু কটা টাকা নিয়ে করে দিচ্ছে। কি আর করবে?" তো এরকম বলেছিল। যাই হোক, আমি সেই সময় ভীষণ কেঁদেছি। কাঁদতে আমি ব্রাইডও কাঁদছে, আমিও কাঁদছি। কাঁদতে আমিও ব্রাইডকে সাজাচ্ছি, ব্রাইডেরও খুব মন খারাপ। তবুও আমার এত মন খারাপ, আমার হাত-ফাত কাঁপছে। মানে আমি ভীষণভাবে প্যানিক হয়ে আছি তখন। আর মেয়েটাকে আমি বলছি, "তুমি একটু শান্ত হও, আমি করে দিচ্ছি।" তারপর যেটা করেছিলাম, করার পরে ওর বাড়ির লোক, আত্মীয়স্বজন সবাই বলছে, "হ্যাঁ, ঠিক আছে।" সবার সেটাও ভাল লাগছে। কারণ তখন সেখানে হ্যালোজিন চলছে। সেখানে লাইট জ্বলছে, তখন তাদের ওটা ভাল লাগছে। তো ভালো লাগছে, সবার পছন্দ, সবার ঠিকঠাক হয়েছে। ওখান থেকে মাথা নিচু করে কাঁদতে অত লোকজনের সামনে আমি সেইভাবে সেখান থেকে বেরিয়ে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে এসে রাতে আমার ঘুম হয়নি। রাতে আমি এটাই ভেবেছিলাম যে আমি একটা ব্রাইডের একটা স্পেশাল ডে নষ্ট করে দিয়েছি। মানে আমি একটা ব্রাইডের আম সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিনে আমি তাকে কাঁদিয়ে ফেলেছি। তো এই জিনিসটা আমাকে এত হার্ট করতো, এত খারাপ লাগতো। তারপর থেকে আমি সারাক্ষণ ভাবতাম যে আমি যদি কিছু করি, কোনোদিন যদি কিছু করতে পারি, আমি এইসব কালো স্কিনের মেয়েদেরকে নিয়ে করব। যদি কিছু করতে পারি, যে সবার একটা ধারণা, আমি কালো দিদি, আমাকে না সাজলে ভাল লাগবে না। এখনো বহু ব্রাইড ফোন করে বলে যে, "দিদি আমার ডাস্কি টোন, তুমি একটু বুঝে-সুঝে করো।" আর এই সময় দাঁড়িয়ে আমি ফোন পাই, "দিদি আমার ডাস্কি টোন, তাই আমি তোমাকে বুক করছি। তাই আমি তোমাকে ভরসা।" সেটাই অ্যাচিভমেন্ট। এইটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং সেদিনের সেই ব্রাইডের কাছে আমি আজও ক্ষমা প্রার্থী। আমি সেদিনকে তার ওই স্পেশাল ডেটা নষ্ট করেছি। তো সেখান থেকে আজকে এখানে দাঁড়িয়ে, তারপর থেকে আমার এই জেদ ডাস্কি নিয়েই আমি কাজ করব। আর যদি করতে হয়, কালোকে কালো রেখে কিভাবে সুন্দর করে তোলা যায়, দ্যাট ইস দ্য মেইন থিং। এটাই হচ্ছে ব্যাপার। মানে এটা কিন্তু এই যে তুমি যেটা বললে যে ওর বাড়ির লোকজন, এইটা না মানে একটা আর্টিস্টকে যখন তুমি বুক করছো মানে তার উপর ভরসা রাখাটা তো দরকার। আমি দাঁড়িয়েছিলাম, সেখানের কি ইনসাল্টিংটা আমি কি ফেস করেছি সেটা আমিই জানি। তো সেই দিনের কথা আজও বলতে গেলে আমার বুক কাঁপে, মুখ কাঁপে। কিন্তু কিন্তু আজ আমি সেটাকে অনেকটা পজিটিভলি অ্যাকসেপ্ট করেছি। সেদিন অনেকটা নেগেটিভ এক্সপেরিয়েন্স আজকে কাজে লেগেছে। আজকে কাজে লেগেছে। আর আজকে মানুষ আমাকে চেনেই ডাস্কি টোন স্পেশালিস্ট হিসেবে। আজকে মানুষ জানেই যে, "তোর তো গায়ের রংটা চাপা, তুই নিশাকে বুক কর। তুই একে কর, কোনো ডাউট নেই। লাইট পড়লেও তোকে সুন্দরই লাগবে। তোকে ফর্সা করতে লাগবে না। ফেয়ার করতে লাগবে না।" তো অবশ্যই সেটা ৬ বছর ৭ বছর আগের এক্সপেরিয়েন্স। আর এতদিন ধরে আমি ডাস্কি টোন নিয়েই এত গবেষণা করে, এত কিছু করে
আজকে এখন একটু এই জায়গায় আসতে পেরেছি। আর এখন আমার ভালোও লাগে যখন ডাস্কি টোনের মেয়েরা এতটা খরচা করে। এখন ফেয়ার টোনে সবাই সাজতে পারে। এক্সাক্ট ফেয়ার টোনে সাজা খুব, আর ফেয়ার টোনের মেয়েদের সুন্দর দেখতে হয়। ডাস্কি টোনের মেয়েদের একটা ধারণা, আমাকে ভালো দেখতে সাজলে বোধহয় ভালো লাগে। আমাকে ভালো লাগবে না, সাজলে ফর্সা করে। আর সারাক্ষণ একটা ভয় থাকে, দিদি সাদা করো না, কম করো, সাদা করো না। তো এই এখন এই জিনিসটা আমার একটা অ্যাচিভমেন্টই বলতে পারো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চেনে, মানুষ জানে, ব্যাস এইটাই। আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো? দ্য স্টোরি বিহাইন্ড যে কনসেপ্টটা আমাদের, সেটা তোমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক কিছু বলতে পেরেছি, ব্যাস। আর তোমাদের সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে। আর মানে এত সুন্দর ইনিশিয়েটিভ যে লোকের কথাগুলো তুলে ধরার, এটা খুবই ভালো। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবার কাছে। সাবস্ক্রাইব করলে কিন্তু সবাই নিশার গল্প শুনতে পারবে। হ্যাঁ, একদম পুরো গল্পটা আছে। আমি একটা কথা বলতে চাই যে আজকে নিশা একটা জায়গায় পৌঁছেছে, আজকে এত মানুষ ওকে চেনে। আমি যখন ওকে ফার্স্ট কলটা করেছিলাম যে নিশা আমি একটু তোমার সাথে আড্ডা দিতে চাই, ঠিক আছে, ও কিন্তু না করেনি আমাকে। মানে ওর এখনো যে মাটিতে পাটা আছে সেটা ওর বিহেভে, এবং আজকে যে আমরা এতক্ষণ বসে আড্ডা মারলাম সেই বিহেভে কিন্তু পুরো জিনিসটা ফুটে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি যেন এমন সময় মাটিতেই চলতে পারি, আমি চাইও না আকাশে উঠতে, এরকম ভাবেই থাকতে চাই। এবং সবসময় চাই সবার সাথে যেন আমি মানে বন্ডিংটা এরকম রাখতে পারি, কোনোদিনই যেন সেই মাধুর্যটা আমার মধ্যে না আসে। তো সবসময় আমিও চাই। তো থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ ও সময় দিয়েছে আমাদেরকে। আমি একবার বলাতেও রাজি হয়েছে আমাদের পডকাস্টে বসার জন্যে। তো আশা করছি ও যখন আরো বড় হয়ে যাবে তখন না, আমারও খুব ভালো লেগেছে। মানে এত কথা বলতে পেরেছি যে কথাগুলো হয়তো হয় না, হ্যাঁ, বলা লোকের হয়ে ওঠে কাছে না। পৌঁছানোর হ্যাঁ। জন্য অনেক মাধ্যম লাগবে, সেটা তোমাদের মাধ্যমে এগুলো সম্ভব হয়। এটা আমাদেরও সৌভাগ্য যে ওর কথাগুলো বলার জায়গাটা আমাদেরকে চুজ করেছে বা আমাদের সঙ্গে আড্ডা দিতে রাজি হয়েছে। তো থ্যাংক এই ইউ সো কথাগুলো মাচ। খুব শোনা দরকার। আর তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা।